হালকা পায়ে ভাঙা পাথরের কুঁয়োটার দিকে এগিয়ে চলেছিল বাসুদেব। বারবার মনে হচ্ছিল একটা চাপা শীষের মতো শব্দ ভেসে আসছে বাড়ির পেছনের দিকের ওই ভাঙা কুঁয়ো এবং তার আশেপাশের ভাঙা পাঁচিলের কাছ থেকে। বাসুদেব মনে মনে ভাবল, তার মানে ওই বাড়িতে যে লোকটা ছিল সে ঠিক কথাই বলছিল। রাতের বেলা এখানে থাকলে এমনই সব অদ্ভুত শব্দ শোনা যায়। কিন্তু কিন্তু ওটা কিসের শব্দ? বাসুদেব বাড়িটা থেকে বেরিয়ে পড়েছিল। বাড়ি বলতে দোতলা প্রায় ভেঙে আসা কয়েকটা ঘর। আর তারপর পেছনের দিকে এগোতে এগোতে দেখল চাঁদের আলোয় পেছনের দিকের বাগানটা যেন ভালো করে দেখা যাচ্ছে। বাগানটা একসময় বড় ছিল বটে, কিন্তু এখন অবহেলায় অযত্নে সেটা প্রায় জঙ্গলে পরিণত হয়েছে। তবে ঘাসগুলো কিন্তু তরতাজা এবং সতেজ হয়ে চাঁদের আলোয় যেন একেবারে চকচক করছে। এখান থেকে ভালো করেই সেই কুঁয়ো এবং তার সামনে থাকা সেই গাছটা পর্যন্ত দেখা যায়। সেই দিক থেকেই শীষের মতো শব্দটা ভেসে আসছে। বাসুদেবের এক হাতে লণ্ঠন আর অন্য হাতের সঙ্গী একটা মোটা লাঠি। কোনো বিপদ বুঝলে লাঠিটা কাজে লাগাবে, এইসব ভেবে নিয়ে সে এগিয়ে চলেছিল সেই দিকটায়। মাথার ওপর চাঁদের আলোর সঙ্গে সঙ্গে হালকা হালকা মেঘও যেন উঁকি দিয়ে দেখছে। বাসুদেব দেখতে পেল তার আশেপাশে আর কেউ কোথাও নেই। বাড়ির চারিদিকের পাঁচিলটা উঁচু হলেও এখন সেটা ভেঙে পড়েছে। নোনা ধরা ইটের দেওয়াল এখানে ওখানে অদ্ভুতভাবে যেন মৃত মানুষের কঙ্কালের মতন হাঁ করে রয়েছে। বাসুদেব সেই দিকে তাকাচ্ছিল না। সে সোজা এগোচ্ছিল কুঁয়োটাকে লক্ষ্য করে, কারণ ততক্ষণে তার মনে হয়েছে সেই কুঁয়োটার কাছাকাছি আধো অন্ধকারের মধ্যে কিছু একটা যেন নড়াচড়া করছে মাঝে মাঝে। বুড়োটা এখন কোথায় গেল? বাড়ির বাইরে নাকি? এইখানে যদি থাকতো তাহলেও তো কিছু একটা হতো। আরে, কুয়োর পাড়ে কি যেন দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে না। না না, দাঁড়িয়ে নেই, যেন পাথরের উপর বসে আছে। কুয়োর ভেতরের দিকে দুটো পা নামিয়ে দিয়ে দোলাচ্ছে। কিন্তু ওটা কে? বাসুদেব হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। চাঁদের আলো কুয়োর মধ্যে সরাসরি গিয়ে পড়ছে না ওই গাছের পাতাগুলোর জন্য। আশেপাশের গাছগুলো প্রায় মরে এলেও ওই গাছটা কিন্তু কেমন যেন সতেজ হয়ে দাঁড়িয়ে রয়েছে। একটা নিম গাছ। গাছটা সামান্য ঝুঁকে এসেছে কুয়োর দিকে, আর ঠিক তার জন্যই চাঁদের আলো আড়াল হয়ে গিয়েছে। কুয়োর ভাঙা পাথরের উপর কে যেন বসে আছে, দুটো পা ভেতরের দিকে নামিয়ে দোলাচ্ছে সে। বাসুদেবের মনে হলো যে বসে আছে তার খালি গা, গোটা শরীর জলে ভিজে সপসপ করছে। চকচকে উজ্জ্বল জল যেন চাঁদের আলোটাকে বিচ্ছুরিত করছে। ঠিক এমন সময় বাসুদেব একবার গলা তুলে ডাকল, কে ওখানে? এই কে রে? ওখানে কি করছিস? বাসুদেবের কথার উত্তরে একটা হাসির শব্দ ভেসে এলো। আর ঠিক তখনই বাসুদেব দেখতে পেল পাথরের উপর থেকে জিনিসটা ঝাঁপিয়ে পড়ল কুয়োর ভেতরের দিকে। বাসুদেব আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না। হায় হায় করে ছুটে গেল সেই দিকে। কোনো মানুষ ঝাঁপিয়ে পড়ল নাকি? এটা আবার সেই বুড়োটার কাণ্ড নয় তো? তাড়াতাড়ি এগোতেই মনে হলো কুয়োর ভেতরে জলের মধ্যে তখনও যেন কিছু একটা ছটফট করে চলেছে। জলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে কিছু ডুবে যায় না, জলের উপরে থাকে কিছুক্ষণ, তারপরে আস্তে আস্তে ডুবে যায়। বাসুদেব তার হাতের লণ্ঠনটাকে কুয়োর ভেতরের দিকে নামিয়ে দেখার চেষ্টা করছে। ঠিক এমন সময় কোণের দিকের ভাঙা পাথুরে দেওয়াল থেকে একটা লম্বা হাত বেরিয়ে এসে যেন তার হাতটা খপ করে চেপে ধরল। ঘটনার আকস্মিকতায় বাসুদেব চিৎকার পর্যন্ত করতে ভুলে গেল। বাসুদেবের মনে হলো পেছনের দিক থেকে বাড়ির সামনের দিকটায় কেউ যেন হেঁটে আসছে। এত দূর থেকেও তার পায়ের শব্দ এবং তার সঙ্গে সঙ্গে লাঠির ঠুক ঠুক শব্দ পাওয়া যাচ্ছে। বুড়োটা ফিরে এসেছে, কিন্তু এই সময় ফিরে এলো কেন? আমার কাঁধটা কে চেপে ধরে রয়েছে? কে কে আমার কাঁধ?
বাসুদেব জলের দিকে তাকালো। লণ্ঠনের আলোটা সোজা গিয়ে যেখানে পড়েছে সেখানে প্রথমে তলার দিকে ভাঙা পাথরের কুঁয়োর দেওয়াল এবং তারপরে অনেকটা নিচের দিকে জল চোখে পড়ল। অবাক হয়ে বাসুদেব দেখতে পেল কুঁয়োর ভাঙা পাথরের দেওয়াল বেয়ে 4 হাত পায়ে ব্যাঙের মতন কি যেন একটা উপরের দিকে উঠে আসছে তাকে লক্ষ্য করে। তার মুখটা অদ্ভুতভাবে হাঁ করা, আর সেই মুখের ভেতর থেকে যেন দুপাটি নয়, অজস্র সাদা ঝকঝকে দাঁত মাঝে মাঝে উঁকি দিচ্ছে। সেই অন্ধকারের মধ্যে লণ্ঠনের আলোতে এই বীভৎস দৃশ্য দেখে বাসুদেব এইবার আর নিজেকে সামলাতে পারল না। আতঙ্কে চিৎকার করতেই যাবে, ঠিক এমন সময় সেই হাতটা একটা টান দিল তার হাত ধরে, আর তার হাত থেকে লণ্ঠনটা ছিটকে গেল জলের মধ্যে। আর একটু হলে হয়তো বাসুদেবও ছিটকে গিয়ে পড়তো কুঁয়োর ভেতরে, কিন্তু তার আগেই তার হাতটা পিছন থেকে কি যেন শক্ত করে চেপে ধরল। তারপরেই একটা ভয়ার্ত ফ্যাঁস ফ্যাঁসে গলায় এক বৃদ্ধ বলে উঠল, বাবু, আপনাকে বলেছিলাম তো, বারবার করে বলেছিলাম তো, এখানে আসবেন না। ওই কুঁয়োটার বড় খিদে, ওর কাছে রাতের বেলা গেলে ও তাকে খেতে চায়। বুড়োর মুখ থেকে এই অদ্ভুত কথাগুলো শুনে বাসুদেবের মনে হলো তার বুকের ভেতরটা ধড়াস করে উঠল, আর সেই হাতটা কখন যেন সেটা তার হাতকে ছেড়ে দিয়েছে। বুড়োর হাতের হ্যাঁচকা টানে সে পেছনের দিকে আসতেই বুড়োর মুখোমুখি হয়ে গেল একেবারে। বাসুদেবের কপালে ঘাম দেখা দিয়েছে, পরনে কেবল একটা ধুতি, খালি গা, কিন্তু তাও ঘাম জমেছে তার সারা গায়ে। বাসুদেবের খালি গায়ের দিকে বুড়োটা কেমন অদ্ভুতভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপরে বলল, ও মাংস দেখেছে বাবু, আপনার শরীরে অনেক মাংস আছে, তার জন্যই আপনাকে নিয়ে যাচ্ছিল। সঠিক সময় আমি এসে পড়েছি, না হলে কি যে হতো কি জানি। কেমন যেন মনে হলো আজ বাবুর সর্বনাশ হবে, তাই ফিরে এলাম। এই 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 তুমি সত্যি করে আমায় বলো তো, সত্যি করে বলো ব্যাপারটা কি? এইখানে আসলে কি হচ্ছে? এই বাড়িতে তুমি থাকো কি করে? বুড়োটা অদ্ভুতভাবে খলখল করে হেসে উঠল, তারপরে বলল, এক সময় ডাকিনি, যোগিনী, পিশাচ অনেক কিছু নিয়ে তন্ত্র চর্চা করেছি বাবু। ওসব আমি ভয় পাই না, ওদের ভয় পেলেই বিপদ। ওই কুয়োর ভেতরে যারা আছে তারা এমনি এমনি উঠে আসে না, ওদের খিদে পেলে তারপরেই ওরা উঠে আসে। ওরা উঠে আসে মানুষের গন্ধ পেলে, রক্তের গন্ধ পেলে। কিন্তু বাবু, তারপরেই নজর চলে গেল বাসুদেবের পায়ের দিকে। তার পায়ের এক পাশটা খানিকটা ছড়ে গিয়ে সেইখান থেকে রক্ত বেরিয়ে এসেছে। বাসুদেব আমতা আমতা করে বলল, ও এটা এটা আমার বিছানাটা থেকে নামতে গিয়ে হয়েছে। বিছানাটা কেমন সেটা তো ভালো করে দেখেছো। ওটার পাশ থেকে বেরিয়ে থাকা একটা কাঠের ঘায়ে খোঁচা লেগে। বুড়োর চোখ মুখ মুহূর্তের মধ্যে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। তাড়াতাড়ি তার পরনে থাকা শত ছিন্ন হয়ে থাকা ধুতির কাপড়ের প্রান্ত ছিঁড়ে চোখের নিমেষে সে বাসুদেবের পায়ে বেঁধে দিল। তারপরে চাপা হিস হিসে শব্দে বলল, রক্ত এই বাড়িতে দেখাবেন না বাবু, দিনে রাতে কখনোই দেখাবেন না। ওরা রক্তের গন্ধ পায়, মানুষের স্বাদ বুঝতে পারে। ওদের জিভ এত বড়, লম্বা। বুড়োটা তার হাতের প্রায় অর্ধেকটা দেখালো। বাসুদেবের গাটা শিরশির করে উঠেছিল। এখানে আর দাঁড়াতে ইচ্ছে হচ্ছিল না। অন্ধকারের মধ্যেই কুয়োর ভেতরে তাকাতেই মনে হলো কুয়োর ভেতর থেকে আলকাত্রার মতো কালো জল উপরের দিকে উঠে আসছে সাঁই সাঁই শব্দ করে। বাসুদেব তাড়াতাড়ি এগোলো ঘরের দিকে। মাথাটা ঝিমঝিম করছে। পেছন থেকে সেই বুড়োর খলখলে হাসি, আর তার সঙ্গে শোনা যাচ্ছে সে বলছে, বড় খিদে বাবু, বড় খিদে কুয়োটার। ওর কাছে যে যায় তারও কিন্তু খিদে বেড়ে যায়।
চন্দ্রপুর ফুলবাড়ি মহাবিদ্যালয়ের ঘড়িতে তখন 4:10। বিকেলের মোড়া রোদ এসে পড়েছে কলেজের লাল ইঁটের পুরনো বারান্দায়। শেষ পিরিয়ডের বেলটা পড়তেই করিডোরে ছাত্রছাত্রীদের হুড়োহুড়ি শুরু হয়ে গেল। কিন্তু 3 বন্ধু অর্ক, সায়ন আর ঋত্বিক এক কোণে দাঁড়িয়ে গভীর তর্কে মগ্ন। অর্কর হাতে একটা সদ্য কেনা গা ছমছমে ভূতের গল্পের বই। প্রচ্ছদে একটা কঙ্কালসার হাত চিতার আগুন থেকে বেরিয়ে আসছে। বইটা সায়নের নাকের সামনে নাচিয়ে অর্ক উত্তেজিত গলায় বলল, আরে শুনছিস না কেন? এই বইটাতে স্পষ্ট লেখা আছে সব সাধনার সময়ে যদি মরা হঠাৎ করে জেগে ওঠে এবং সাধকের নাম ধরে ডাকে, আর সাধক যদি উত্তর দিয়ে ফেলে, তাহলে নাকি তার মেরুদণ্ড মোটকে যায়। জাস্ট ভাব, কি ভয়ানক! 23 বছরের যুক্তিবাদী সায়ন চশমাটা নাকের উপরে ঠিকঠাক করে একটা তাচ্ছিল্যের হাসি হাসল। সে পকেট থেকে খাতাটা বের করতে করতে বলল, তোর ওই সস্তা থ্রিলার আর ভূতের বইগুলো এবার একটু আলমারিতে তুলতো অর্ক। এসব স্রেফ মানুষের মনের ভয় আর হ্যালুসিনেশন। বিজ্ঞানের নিক্তিতে এর কোনো প্রমাণ নেই। মরার পর মানুষের স্নায়ুতন্ত্র নিষ্ক্রিয় হয়ে যায়, সে আবার কথা বলবে কি করে? ইম্পসিবল। এই শোন সায়ন, সব কিছুকে বিজ্ঞানের ছকে বাঁধতে যাস না। গম্ভীর গলায় ফোড়ন কাটল 24 বছরের ঋত্বিক। 3 জনের মধ্যে ঋত্বিকই সবচেয়ে সাহসী আর বলিষ্ঠ গড়নের। সে অর্কের হাতের বইটার পাতা উল্টাতে উল্টাতে বলল, আরে বিজ্ঞান তো অনেক কিছুকে অস্বীকার করে, কিন্তু তাই বলে কি মহাজাগতিক শক্তি বা তন্ত্রের অলৌকিক ক্রিয়াগুলো মিথ্যে হয়ে যায়? প্রাচীন ভারতের দর্শনে এমন অনেক কিছুর উল্লেখ আছে যা সাধারণ মানুষের বুদ্ধির বাইরে। অর্ক সায়নের দিকে তাকিয়ে চোখ টিপল। ঠিক বলেছিস ঋত্বিক। আর এইসব রহস্যের জট যিনি এক লহমায় ছাড়িয়ে দিতে পারেন, তিনি তো আমাদের হাতের কাছেই আছেন। ফিলোসফি ডিপার্টমেন্টের আমাদের শিবনাথ স্যার। চল না, আজকে একবার স্যারের বাড়ি যাই। কতদিন হয়ে গেল স্যারের মুখে অলৌকিক অভিজ্ঞতার কোনো গল্প শুনিনি। সায়ন ঘড়ির দিকে তাকিয়ে বলল, যাব ঠিকই, কিন্তু আজ তো শুক্রবার, স্যারকে কি কলেজে পাবি? চল ওনার ডিপার্টমেন্টের দিকেই একবার যাই। 3 বন্ধু কলেজের চত্বর পেরিয়ে বাইরের পিচ রাস্তায় বেরোলো। উত্তর দিনাজপুর জেলার এই চন্দ্রপুর এলাকাটা বিকেলের পর থেকেই একটু ঝিমিয়ে পড়ে। ফুলবাড়ি কলেজের অদূরে শহরের কোলাহল যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হয়েছে সরকার পাড়ার গলি। হাঁটতে হাঁটতে অর্ক আবার বলতে শুরু করলো, জানিস, কাল রাতে আমি একটা আর্টিকেল পড়ছিলাম। সেখানে লেখা ছিল যে তান্ত্রিকরা নাকি মন্ত্র বলে মানুষের আত্মাকে বন্দি করে রাখতে পারে। শিবনাথ স্যার তো দর্শনের এত বড় প্রফেসর, উনিও কি এগুলো বিশ্বাস করেন? ঋত্বিক চারপাশটা দেখতে দেখতে বলল, না না, স্যার ভণ্ডামিতে বিশ্বাস করেন না। তোরা তো জানিস, স্যার সব সময় বলেন বিজ্ঞান যেখানে থমকে দাঁড়ায়, তন্ত্রের গূঢ় রহস্য সেইখান থেকেই শুরু হয়। চল ওনার কাছেই আজ না হয় এই আত্মা আর তন্ত্রের ব্যাপারটা পরিষ্কার করে নেওয়া যাবে। কথা বলতে বলতে তারা এসে পৌঁছালো সরকার পাড়ার 14 নম্বর গলির 31 নম্বর বাড়ির সামনে। গেটের ফলকে লেখা নিভৃত নিলয়। বাড়িটি প্রায় 150 বছরের পুরনো এক বিশাল একতলা দালান বাড়ি। চুনসুরকি খসে পড়া দেওয়াল, খিলানওয়ালা জানলা আর শ্যাওলা ধরা প্রাচীন স্থাপত্যের ছাপ বাড়িটিকে এক লহমায় রহস্যময় করে তুলেছে। ঠিক এই বাড়ির গা ঘেঁষেই দাঁড়িয়ে রয়েছে এক বিশাল পরিত্যক্ত ভাঙাচোরা রাজবাড়ি। সে অন্ধকার রাজবাড়ির দিকে তাকালে দিনের বেলাতেও গা ছমছম করে। লোকমুখে শোনা যায় এই প্রাচীন রাজবাড়ির ইতিহাসের সাথে শিবনাথ ঠাকুরের গোপন তন্ত্র সাধনার এক গভীর যোগসূত্র আছে। বাড়ির লোহার ফটকটা ঠেলে ভেতরে ঢুকতেই 3 বন্ধুর নাকে এলো চন্দন আর গুলগুলের মৃদু স্নিগ্ধ সুবাস। চারপাশটা কেমন যেন নিঝুম, থমথমে। 3 জনে যখন দালানের সিঁড়ি বেয়ে উপরে উঠল, তখন সন্ধ্যা নেমে এসেছে। আকাশটা কেমন যেন মেঘলা, গুমুট গরম চারিদিকে। বারান্দার এক কোণে একটা কাঠের চেয়ারে বসে আছেন এক অত্যন্ত বৃদ্ধ মানুষ। ওনার চুল দাড়ি ধবধবে সাদা, পরনে একটা সাধারণ ধুতি। ঋত্বিক এগিয়ে গিয়ে বিনীতভাবে জিজ্ঞাসা করল, দাদু নমস্কার, শিবনাথ স্যার কি ঘরে আছেন? আমরা ওনার কলেজের ছাত্র। বৃদ্ধ চশমার ওপর দিয়ে 3 জনের দিকে তাকালেন।
ওনার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত শান্ত ভাব। তিনি মৃদু হেসে বললেন, না রে বাবা, শিবনাথ এখন বাড়িতে নেই। পাশের গায়ে এক মুমূর্ষু রোগীকে দেখতে গেছে। আজ তুই একটু রাত হবে, তোরা এসেছিস যখন ভেতরে গিয়ে বস, ও এসে পড়বে এখনই। সায়ন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, স্যার পাশের গাঁয়ে গেছেন? উনি কি চিকিৎসার কাজও করেন? বৃদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শিবনাথ শুধু কলেজের মাস্টার মশাই নয় রে ভায়া, ও তো তন্ত্রের আর যোগের অনেক বড় সাধক। কত মানুষ যে কত রকম বিপদে পড়ে ওর কাছে আসে তারই হত্যা নেই। কেউ আসে শারীরিক ব্যাধি নিয়ে, কেউ আসে অলৌকিক উপদ্রব থেকে বাঁচতে। ও কাউকেই ফেরায় না। অর্ক আর থাকতে না পেরে ওর হাতের ভূতের বইটা দেখিয়ে বলল, আচ্ছা দাদু, এই যে বইপত্রে লেখে শ্মশানে গিয়ে সাধনা করলে ভূত প্রেত নাকি সত্যি করেই সামনে আসে, এগুলো কি আদৌ সত্যি? বৃদ্ধ একটু হেসেই বললেন, বইয়ের কথা তো সব সত্যি হয় না দাদু ভাই, তবে এই সৃষ্টিতে যা ভালো আছে তার একটা মন্দ দিকও আছে। আলোর পিঠ থাকলে অন্ধকারেরও পিঠ থাকবে। শিবনাথ আসুক, ও তোদের সব বুঝিয়ে বলবে। বস তোরা দালানের ওই তক্ত বসে বস, আমি তোদের জন্য একটু জল নিয়ে আসি। বৃদ্ধ ভিতরে চলে গেলেন। তিন বন্ধু বারান্দার তক্তপোষে বসল। বাইরে অন্ধকার আরো ঘন হয়ে এসেছে, আর পাশের পরিত্যক্ত রাজবাড়ি থেকে যেন কোনো এক প্রাচীন রহস্যের দীর্ঘশ্বাস বয়ে আসছে বাতাসের সাথে। মিনিট 15 পর গেটের সামনে জুতো মচমচ করার আওয়াজ পাওয়া গেল। তিন বন্ধু সোজা হয়ে বসল। অন্ধকার ফুঁড়ে বাড়ির উঠোনে এসে দাঁড়ালেন প্রফেসর শিবনাথ ভট্টাচার্য। 53 বছরের এই মানুষটার ব্যক্তিত্বই আলাদা। তীক্ষ্ণ নাসিকা, উজ্জ্বল বুদ্ধিদীপ্ত চোখ, আর ওনার হাঁটা চলার মধ্যে এক রাজকীয় গাম্ভীর্য, যা দীর্ঘদিনের যোগ আর কঠোর তন্ত্র সাধনার ফল। কাঁচা পাকা লম্বা চুলগুলো সুন্দর করে ব্যাকব্রাশ করা, কপালে সর্বদা জলজল করছে একটি রক্তচন্দনের তিলক, যা এই অন্ধকারের মধ্যেও ওনার শান্ত চেহারায় এক অদ্ভুত তেজ এনে দিয়েছে। সাদা পাঞ্জাবির গলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটি খাঁটি রুদ্রাক্ষের মালা। কি হে অর্ক, সায়ন, ঋত্বিক, তোরা কতক্ষণ? হ্যাঁ, ঘরে ঢোকার আগেই স্যারের গম্ভীর অথচ স্নেহশীল কণ্ঠস্বরে গম গম করে উঠল গোটা বাড়ি। তিনজন একযোগে উঠে দাঁড়িয়ে প্রণাম করল। স্যার বললেন, বস বস। জ্যাঠামশাই তোদেরকে জল দিয়েছেন? ঋত্বিক বলল, হ্যাঁ স্যার, আমরা জাস্ট কিছুক্ষণ আগেই এলাম। শুনলাম আপনি পাশের গাঁয়ে গিয়েছিলেন। শিবনাথবাবু ওনার চাদরটা একপাশে রেখে তক্তপোষের অন্য প্রান্তে বসলেন। চন্দন আর গুলগুলের গন্ধটা যেন আরো তীব্র হল। তিনি অর্কর হাতের বইটার দিকে তাকিয়ে একটু হাসলেন। কি বই ওটা অর্ক? আবার কোনো অলৌকিক কাহিনীর সন্ধান পেলে বুঝি? অর্ক আমতা আমতা করে বলল, হ্যাঁ স্যার, আসলে ওই বইটাতে সব সাধনা আর প্রেতাত্মার বন্দি করার কথা লেখা আছে। সায়ন বলছে এসব নাকি সব মনের ভুল, আর ঋত্বিক বলছে এর মধ্যে শক্তি আছে। তা আপনি যদি আমাদের একটু বুঝিয়ে বলেন। শিবনাথবাবু একটা চুরুট ধরালেন। ধোঁয়ার রিং বাতাসে ছাড়তে ছাড়তে ওনার চোখ দুটো কেমন যেন দুর্মনস্ক হয়ে গেল। তিনি বললেন, সায়ন অবৈজ্ঞানিক কিছু বলেনি। বাজারে যেসব সস্তা ভূতের বই বা সাহিত্য পাওয়া যায় তার 90% মানুষের কল্পনা আর ভীতি প্রদর্শন। তন্ত্র মানেই মরা জাগানো বা ভূতকে বোতলে বন্দি করা নয়। কিন্তু তন্ত্র হলো একটি অতি উন্নত আধ্যাত্মিক বিজ্ঞান। তনোতি ত্রয়োতি ইতি তন্ত্র, যার অর্থ যা চেতনার বিস্তার ঘটায় এবং বন্ধন থেকে মুক্ত করে। সায়ন উৎসাহিত হয়ে বলল, তার মানে স্যার ভূত প্রেত বা অশরীরী এসব কিছু নেই তো? শিবনাথবাবু সায়নের দিকে তীব্র দৃষ্টিতে তাকালেন। সেই চোখের তেজে সায়ন যেন একটু থতমত খেয়ে গেল। স্যার বললেন, আমি কি তা বললাম?
বিজ্ঞান বলে শক্তি অবিনশ্বর, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র। মানুষ যখন মারা যায় তার স্থূল শরীরটা পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু তার সূক্ষ্ম শরীর বা এনার্জি প্রোটোটাইপটা কিন্তু থেকে যায়। যদি কোনো মানুষের তীব্র কোনো বাসনা বা অপূর্ণ ইচ্ছা থাকে, তবে সেই নেগেটিভ এনার্জিটা এই জড় জগতেই আটকে পড়ে। সাধারণ মানুষ তাকেই ভূত বা অলৌকিক উপদ্রব বলে। ঋত্বিক জিজ্ঞাসা করলো, আর তন্ত্রের মাধ্যমে কি সত্যি সেই শক্তির উপর নিয়ন্ত্রণ পাওয়া যায়? শিবনাথবাবু গম্ভীর গলায় বললেন, যায়, তবে তা কিন্তু খুব বিপজ্জনক। যারা সাধনার নামে ভণ্ডামি করে তারা নিজেদের তো ক্ষতি করেই, আবার বাকিদেরকেও ডোবায়। কিন্তু শাস্ত্রীয় তন্ত্রের নিয়ম মেনে চললে প্রকৃতির সেই রহস্যময় অন্ধকার শক্তির সাথেও যোগাযোগ করা সম্ভব। আজ থেকে প্রায় তা হবে 20-22 বছর আগে একটা ঘটনা আমার মনে পড়ছে। অর্ক সোজা হয়ে বসল। কি ঘটনা স্যার? প্লিজ 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 বলুন না। বাইরে তখন হঠাৎ করেই ঝোড়ো হাওয়া দিতে শুরু করেছে। পাশের পরিত্যক্ত রাজবাড়ির ভাঙা জানলাগুলো খটখট করে আছড়ে পড়ছে। আবহাওয়াটা কেমন যেন থমথমে আর রহস্যে মোড়া হয়ে উঠল। আর তার মধ্যেই শিবনাথ ভট্টাচার্য বলতে শুরু করলেন। ঠিক কত বছর আগের কথা সেটা ভালো করে মনে করে বলতে পারবো না, তবে অতীতের কথা তো মাঝে মাঝে মনে পড়ে বটে, কিন্তু কিছু কিছু জিনিস ঝাপসা হয়ে থাকে। সেসব তোদেরকে বলতে বড় বেগ পেতে হয় আমাকে। আজ যদি আমার সঙ্গে নিত্যানন্দের দেখা না হতো, তাহলে হয়তো সেইবারের সেই কথা আমার মনেই পড়তো না। বাসুদেবের সঙ্গে দেখা হওয়ার পর সেই বাড়িতে কি বিভৎস ব্যাপার ঘটেছিল তোদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি আর নিত্যানন্দ যদি সঠিক সময় বাসুদেবের কাছে গিয়ে না পৌঁছাতাম, তাহলে ব্যাপারটা যে কতদূর পর্যন্ত যেতে পারত সেটা তোরা ধারণাও করতে পারবি না। শিবনাথ ভট্টাচার্যর মুখে এই কথাগুলো শুনতে শুনতে ওরা চুপ করে বসেছিল। কেউ কোনো কথা বলছিল না। শিবনাথ কথাগুলো বলতে বলতে বাইরের দিকে তাকিয়েছিলেন। তারপর চুপ করে বসে দুটো আঙুল কপালের মাঝে চেপে রেখে চোখ বন্ধ করে থাকলেন কিছুক্ষণ। ওরা তিনজনেই বুঝতে পারল অতীতের সেই এলোমেলো হয়ে যাওয়া স্মৃতির পাতাগুলো তিনি মনে মনে গুছিয়ে নিচ্ছেন। তারপর শিবনাথ ভট্টাচার্য বলা শুরু করলেন। এক সাধুর সঙ্গে আমি বেশ কিছুদিন কাটিয়েছিলাম। তা সাধু আমায় কিছু তন্ত্রমন্ত্র শিখিয়েছিলেন বটে, সব সাধনার কথাও বলেছিলেন, কিন্তু আমি রাজি হলাম না। তা সেই সাধু একদিন আমায় নিজের পথে যেতে বলল। কোনো সাধুর সঙ্গেই বেশি সময় ধরে থাকাটা ঠিক নয়, তাতে সাধনার বিঘ্ন ঘটে। যে স্থানে কোনো সাধক সাধনা করে সেই স্থানে অন্য কারো থাকা চলে না। আমি সেই সাধুর কাছে আশ্রিত হয়ে ছিলাম বটে, তা সেই সাধু অনেকদিন সাধনা থেকে বিরত ছিলেন। তিনি সাধনা করার জন্য উত্তরের এক জঙ্গলের দিকে চলে গেলেন আর আমায় নিজের পথে যেতে বললেন। আমিও দক্ষিণমুখে গ্রামের মাঝ বরাবর যে পথ পেলাম সেই পথ ধরেই হেঁটে চললাম। কোথায় যাব, কোথায় আশ্রয় নেব, কি করব, কোনো কিছুই জানি না। মনে মনে ইচ্ছে যদি নতুন কোনো সাধুর সন্ধান পাই তাহলে তার সঙ্গেই লেগে পড়ব। তা পথে চলতে চলতে প্রায় বিকেলের দিকে একটা গ্রামের কাছাকাছি এসে পড়লাম। গ্রামের নাম বসন্তপুর। সকাল থেকে হেঁটে চলেছি, তাছাড়া খিদেও পেয়েছে। বড্ড ক্লান্তি এবং খিদে এই দুই মিলেমিশে যেন চোখের সামনে ঝাপসা দেখলাম। তখনও এমন গরমের সময়, রোদ বাড়লে কোনো গাছের তলায় আশ্রয় নিয়েছি, আবার ছায়া পড়লে হেঁটে চলেছি। দূর দূরান্ত পর্যন্ত কোনো কিছুই দেখতে পাইনি, তাই বড্ড ভয় ছিল মনে। এমন জায়গায় রাতের বেলা থাকতে হলেও তো সমস্যায় পড়ব। আরে অন্য কিছুর ভয় নাই থাকুক, এই সময় গ্রামে গঞ্জে গুমোট গরমে রাতের দিকে সাপ, খোপ, শেয়াল এই সমস্ত প্রাণীর কিন্তু ভয় থাকে। তবে আমার দেহ বন্ধন করা থাকলে তারাও কিছু করতে পারবে না বটে।
তবুও বুঝতেই পারছিস, সাধুকে ছেড়ে আসার সময় লোকালয়ে কারোর বাড়িতে থাকার ইচ্ছে মনের মধ্যে প্রবল হয়েছিল। তা সন্ধ্যের দিকে গ্রামে এসে পৌঁছালাম। কার বাড়িতে আশ্রয় নেব এই কথা ভাবতে ভাবতে এগিয়ে চলেছি। এমন সময় দেখতে পেলাম একটা লোককে। তাও লোক বলতে বয়সে সে আমার চেয়ে সামান্য কম বেশি হবে। একটা গরুর গলার দড়ি ধরে তার পিঠের ওপর হাত ঘষতে ঘষতে এগিয়ে চলেছে আর বলছে, এই নে হর কতবার বলেছি জঙ্গলে ঢুকবি না, কাঁটা গাছে গায়েটায় সরে যায়। আমার কথা শুনলে কি আর এমন হয়? গরুটাকে সে এমনভাবে কথাগুলো বলে চলেছে যেন ওটা গরু নয়, ও মানুষ বটে, আর তার গায়ে কোনোভাবে ছড়ে গিয়েছে। সেই জায়গাতে সে হাত বুলিয়ে দিচ্ছে। সে যখন আরও খানিকটা কাছাকাছি চলে এলো, আমার সঙ্গে তার মুখোমুখি হলো। হ্যাঁ, এখানে একটা কথা বলা দরকার। গ্রামে ঢুকেই কিন্তু আমি একটা গাছের তলায় বসেছিলাম, তো সে এসেছে অন্য পাশের রাস্তা ধরে। আমি যেই পথে এসেছি সেই পথ ধরেই, অর্থাৎ গ্রামের অন্য দিক থেকে সে ওই পথে উঠেছে। তা আমি যখন তার মুখোমুখি গিয়ে দাঁড়ালাম, তখন সে আমায় দেখতে পেয়ে চমকে উঠল। বলল, এ কি সাধু বাবা, আপনি এখানে? মানে আপনাকে তো এদিক দিয়ে যাওয়ার সময় দেখলাম না। তুমি যখন এখান থেকে গিয়েছো তখন আমি এখানে ছিলাম না, আমি এইমাত্র এসেছি। এই গ্রামে কি কারো বাড়িতে একটু আশ্রয় পাওয়া যাবে? সেই সকাল থেকে পথ হেঁটেছি, বড় ক্লান্ত হয়ে পড়েছি। কোনো কিছু খাওয়া নেই, বিশ্রাম নেই। বেশ আপ্লুত হলাম এটা দেখে। তাই তোমাকেই বলছি যে যদি আজকের রাতটার জন্য একটু আশ্রয়ের ব্যবস্থা করে দাও কোথাও। নিত্যানন্দ যেন আকাশের চাঁদ হাতে পেল। গরুটাকে সে গোয়াল ঘরে রাখল। গোয়াল ঘরে একটা নয়, আরও কিছু গরু রয়েছে। একপাশে কয়েকটা ছাগলও বাঁধা রয়েছে ছোট্ট একটা ঝুপড়ি মতো জায়গায়। নিত্যানন্দের বাড়িতে তার বাবা এবং সে থাকে, তার মা নেই। নিত্যানন্দের বাবার নাম হরিকান্ত। সে আমায় দেখে এগিয়ে এলো। বয়স অনেক বেশি আমার চেয়ে, তাই আমায় দেখে সে হাত জোড় করে নমস্কার করে বলল, সাধু বাবা, আপনি এসেছেন, ভালো হয়েছে। ছেলেটাকে একটু সুবুদ্ধি দিন তো, আমার কথা কিছুতেই শুনতে চাইছে না। বারবার বলছে ওনাকে ওই বাসুদেবদের ওইখানে যাবে। ওইখানে কেউ যায় বলুন? নিত্যানন্দ তো হো হো করে হেসে উঠল। আমি বুঝতে পারলাম হরিকান্ত নামের এই লোকটি আমায় যে কথাগুলো বলেছে আমি তার কিছুই বুঝতে পারিনি, তাই সে হাসছে। এবার হাসতে হাসতে সে বলল, বাবা, তুমি সাধু বাবাকে যে এই কথা বলছো, তা সাধু বাবা কত না জানি বারণ করবে আমাকে। সে কত জায়গায় ঘুরে বেড়ায়, শ্মশানে মশানে জঙ্গলে সে ঘুরে বেড়ায়। তার অসীম সাহস, সে কি কখনো আমি বারণ করতে পারে নাকি? খুব বারণ করতে পারে। সাধু বাবা ঘুরে বেড়ায় বলে তোকেও যে ঘুরতে হবে এমন তো কোনো কথা নেই। সাধু বাবা, আপনি বারণ করে দিন, ও আমার কথা কিছুতেই শুনছে না। বলুন তো আমার আর কে আছে? ও ছাড়া তো কেউ নেই আমার। ব্যাপারটা কি সেটা না জেনে তো আমি কিছুই বলতে পারবো না হরিকান্তবাবু। এবার আমায় ভালো করে বলুন তো আসলে ব্যাপারটা ঠিক কি, তাহলেই আমি ঠিক করে সব বলতে পারবো। বাবা, সাধু বাবা সকাল থেকে কোনো কিছু খাননি। ওনাকে কিছু খেতে দাও, তারপরে এই সব কথা বলো। তোমার এই কথা শোনার জন্যে তো আর সাধু বাবা বাড়িতে আসেননি, সে একটু আশ্রয়ের জন্য এসেছেন। সাধু বাবা, আপনি আসুন আসুন। বাবা একটু ওরকম করে, এমনিতে বাবা কিন্তু সাধু সন্ত খুব ভালোবাসে। হ্যাঁ, হরিকান্তবাবু যে ব্যাপারটা এমনভাবেই ভেবেছিলেন সেই কথা বুঝতে পারলাম। সে আমার ভালো যত্ন করল, হাত পা ধোয়ার জল দিল, এমনকি কিছুক্ষণের মধ্যেই মুড়ি, বাতাসা, গুড়, দুধ এইসবেরও ব্যবস্থা করল। রান্না হতে এখন সময় লাগবে। রাতের বেলায় একসঙ্গে আমরা সকলেই ভাত খাব। তার আগে এই সমস্ত খেয়ে তক্তপোষের উপরে আমি বসলাম। কোথা থেকে নিত্যানন্দ আমার জন্য তামাক জোগাড় করে আনলো। তামাকের গড়গড়া নল হাতে নিয়ে গুড়ুক গুড়ুক করে টান দিচ্ছি, আর ক্লান্তি সমস্ত মিটেছে। খিদে পেয়েছিল, তাও ঠিক হয়েছে। দেওয়ালের কাছে হেলান দিয়ে বসে রয়েছি। এমন সময় হরিকান্তবাবুর কথাগুলো মনে পড়তেই আমি বললাম, আচ্ছা কি হয়েছে বলো তো নিত্যানন্দ?
একে আমাদের এই যে গ্রাম দেখছেন, বসন্তপুর, এখান থেকে সামনের দিকে এগিয়ে গেলে 2টো গ্রাম পরেই ওই জঙ্গল পার হয়ে সেখানে বৈষ্ণবপুর বলে আর একটি গ্রাম আছে। তা সেখানে আগে বৈষ্ণবদের বাস ছিল, এই রকমটাই শুনেছি। তবে পরে সব রকম লোকেরাই সেখানে থাকতে শুরু করে। সেই গ্রামে এক পুরনো দোতলা বাড়ি আছে, তার চারপাশে পাঁচিল দিয়ে ঘেরা। বাড়িতে বাগান, কুয়ো সব কিছুই আছে, কিন্তু লোকজন থাকে না। তা প্রায় ধরেন বছর 10 তো হয়েই গেল। সেই বাড়ি সংক্রান্ত বিষয় সম্পত্তির ভাগ বাটোয়ারা হতে গিয়ে কিভাবে যেন তার মালিকানা এসেছে আমাদের এই বাসুদেবের হাতে। এই বাসুদেবের বাড়ি আমার বাড়ির সামনে, তার 3 কুলে কেউ নাই। ছিল এক অসুস্থ মা, তা সেও বছরখানেক আগে মারা গেছে। এই বিশ্বাস করবেন না সাধু বাবা, বাসুদেবের সামান্য জমিটুকু পর্যন্ত ছিল না। লোকের জমিতে ভাগ চাষ করে তার মা লোকের বাড়িতে ধান ভেঙে খই ভেজে এইভাবেই তাদের দিন চলত। নিজের সৌভাগ্যের ফলেই সে ওই সম্পত্তি পেয়েছে। সে তো ভালো কথা। এই সব কিছু ছেড়ে ছুড়ে সেইখানে গিয়ে বাস করলেই তো হয়। সম্পত্তি যখন আছে তখন নিশ্চয়ই তার সঙ্গে জমি জমাও কিছু আছে। আরে সেটাই তো কথা। ওখানে গিয়ে বাস করার পর প্রায় এই 7 মধ্যেই একজনকে দিয়ে সে খবর পাঠিয়েছে আমাকে সেখানে যাওয়ার জন্যে। আর তার সঙ্গে সঙ্গে সেই গ্রামে ওই বাড়িটার ব্যাপারে অনেকেই অনেক কিছু কথা বলতে শুরু করেছে। আসলে যে খবর এনেছিল সে হলো ওই গ্রাম ওই 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 গ্রামেরই লোক। হ্যাঁ, তা সে বাবাকে বলে গিয়েছে আমায় ওখানে না যেতে দিতে। ও জায়গা নাকি ভালো নয়, ও বাড়িতে কিছু একটা আছে। বিশেষ করে ওই বাড়ির চৌহদ্দির মধ্যে এমন কিছু আছে যা আসলে নাকি খালি চোখে দেখা যায় না। ওই বাড়িতে গিয়ে বাসুদেবের এমন হয়েছে যে ওই বাড়ি ছেড়ে সে আর চলে আসতেই চায় না। অনেকে বলে একটা বুড়ো লোক ওই বাড়ির আশেপাশে থাকে। তবে 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 আমার মনে হয় ব্যাপারটা অন্য। বাসুদেব এই সম্পত্তি পেয়েছে তার এক দূর সম্পর্কের জ্যাঠার কাছ থেকে। সেই দূর সম্পর্কের জ্যাঠার সম্পত্তির ওয়ারিশ আরও অনেকেই ছিল। তাদের সবার বদলে ওই জমি সম্পত্তি বাড়িঘর সমস্ত কিছু সে লিখে দিয়ে গেছে ওই বাসুদেবকেই। তা বাসুদেব তো একা মানুষ, সেই কারণেই হোক কিংবা শেষের দিকে বাসুদেবের সঙ্গে ওদের সম্পর্কটা ভালো হয়েছিল বলেই হোক, যে কোনো কারণেই হোক, সে এখন ওই বাড়ির বর্তমান মালিক। এবার আমার মনে হয় যারা ওই সম্পত্তি পেল না তারাই হয়তো কেউ বাসুদেবকে ওখান থেকে সরাবার জন্যেই এই সমস্ত করছে। কিন্তু সত্যি মিথ্যে জানার জন্য তো ওইখানে যেতে হবে নিত্যানন্দ। তার জন্যই কি তোমার বাবা এমনভাবে বারণ করছিল? আরে বাবা আসলে ভয় পেয়েছে। মাঝে বাসুদেব একবার একদম ওই প্রথম দিকে এই গ্রামে এসেছিল। 2 দিন থাকার পরে এসব জানি সমস্যা হয়েছিল। তবে পরে সেই সমস্ত সমস্যা মিটেও গিয়েছে। কিন্তু বাবা ভয় পাচ্ছে সেখানে গিয়ে যদি আমার কিছু হয়। কিন্তু বাসুদেব তো আমার সাহায্য চেয়েছে। এই গ্রামে তার সঙ্গে সব থেকে বেশি ভালো সম্পর্ক বলতে আমারই বলা যায়। এখন আমাদের বাড়িতে রান্না হয়েছে আর আমরা 3 জন একসাথে খেয়েছি। এমন যে কতদিন কেটেছে কি বলবো। সে কথা আলাদা সাধু বাবা। সম্পত্তির জন্য জীবন খোয়াতে হবে এমন কথা তো কোথাও লেখা নেই। নাহলে ওখানে ওই বুড়োটা একা একা থাকতো কি করে? আর তার সঙ্গে থাকতো আর একটা বুড়ো। এত বড় বাড়ি, অথচ কেউ কোথাও থাকে না। বাগান, কুয়ো, এমনকি জমি জমা লোকেরা ভাগ চাষ করে। গ্রামের লোকেরা তো আর মিথ্যে কথা বলবে না। কিন্তু কিন্তু নিত্যানন্দ যদি সেখানে না যায় তাহলে তো ব্যাপারটা খারাপ দেখায়। বাসুদেব যখন তাকে ডেকে পাঠিয়েছে তাহলে তো তার যাওয়াটা দরকার, তাই না? আমি বলি কি, একটা কাজ করি আমি হরিকান্তবাবু, কাল সকালে না হয় আমিও নিত্যানন্দের সঙ্গেই সেই বাড়িতে যাই। যদি খারাপ কিছু দেখি তাহলে তখনই ওদের দুজনকে নিয়ে সেখান থেকে চলে আসব। আর যদি মনে হয়
হরিকান্ত বাবু কিন্তু একটু গাঁইগুঁই করতে লাগলেন। তিনি আমাকেও বিপদে ফেলতে চান না, আর ছেলেকে তো নয়। অনেক বুঝিয়ে সুঝিয়ে সেদিন রাতের বেলা খাওয়া দাওয়ার পর আমরা তাকে রাজি করালাম। ঠিক হলো পরদিন সকাল সকাল বেরিয়ে পড়ব, কিন্তু মনে মনে কেমন যেন কৌতূহল হচ্ছিল। বাসুদেব তো নিশ্চয়ই নিত্যানন্দের বয়সী এবং সাহসী যুবক, তাহলে সে হঠাৎ নিত্যানন্দকে ডেকে পাঠালো কেন? আর 2 গ্রাম যখন দূরে, তাহলে তো সে নিজেই আসতে পারত। অন্য লোককে দিয়েই বা এখান থেকে নিত্যানন্দকে যেতে বলল কেন? গ্রামের লোকেরা যে পুরোপুরি মিথ্যে বলবে সেটাও তো মেনে নেওয়া যায় না। বৈষ্ণবপুরের সেই পুরনো ভাঙা বাড়িতে আসলে আছেটা কি? আরেকটা আশ্চর্য কথা মনে পড়ে গেল। নিত্যানন্দ প্রথমে বলেছিল সেই বাড়িতে 10 বছর ধরে কোনো মানুষের পা পড়েনি, অথচ শেষে বলল সেই বাড়িতে একটা বুড়ো লোক মারা গিয়েছিল। শেষের দিকে বলা এই ব্যাপারটা আসলে কি? তাহলে কি ওইখানে অন্য কোনো বাড়িতে সেই বুড়ো থাকতো? মনের মধ্যে অনেক প্রশ্ন নিয়ে সেই রাতে ঘুমোতে চলে গেলাম, আর ঘুমিয়ে ঘুমিয়ে একটা আশ্চর্য স্বপ্ন দেখতে পেলাম, বুঝলি? এক টানা কথাগুলো বলতে বলতে শিবনাথ যখন চুপ করলেন, তখন বাইরের বৃষ্টিটা আবার বাড়তে শুরু করেছে। অর্ক তক্তপোষের কাছে বসে চুপ করে গল্প শুনছিল। শিবনাথ মাঝে মাঝে কথা বলতে বলতে উদাস চোখে বাইরে আকাশের দিকে তাকিয়ে দেখছেন। অর্ক বলল, স্বপ্ন? ঠিক কেমন স্বপ্ন বলুন তো স্যার? তা ভালোভাবে মনে নেই, তবে ওই এমনই কিছু দেখেছিলাম বাড়ি টাড়ি নিয়ে। নিত্যানন্দ, তার গরু ছাগল, হরিকান্ত বাবু, এই সমস্ত মিলিয়ে মিশিয়ে স্বপ্ন যেমন হয় আর কি। মাথার মধ্যে গভীর কোনো চিন্তা নিয়ে ঘুমোতে গেলে সেই বিষয়েই স্বপ্ন আসে। বলতে পারিস আমার ক্ষেত্রেও তেমনটাই হলো। তা পরদিন সকালে উঠে নিত্যানন্দ আর হরিকান্ত আগের দিনের জল ঢালা ভাত খেল, আমাকেও দিল। ভারী অবাক লাগছে মাঝে মাঝে, বুঝলি? কত জমিদার, গৃহস্থ, উচ্চবিত্তদের বাড়িতে আশ্রয় নিয়ে রূপো কিংবা কাঁসার থালায় ঘন দুধ, সরু চালের ভাত, মাছের মাথা দেওয়া মুগের ডাল, বড় মাছ, এমনকি পাঁঠার মাংস পর্যন্ত খেয়েছি। অথচ আবার কখনো কখনো এমনই কোনো একটা গৃহস্থের বাড়িতে মন ছুঁয়ে যাওয়া সত্যিকারের রাতে বেঁচে যাওয়া ঠান্ডা জল ঢালা ভাত আর তার সঙ্গে আলুর তরকারি খেয়ে কাটিয়েছি। জীবন বড়ই অদ্ভুত, বুঝলি? আর এই জীবনকে বুঝতে গেলে গ্রামের পথে পথে বেরিয়ে পড়া দরকার। মানুষের সংস্পর্শে এলে কত কিছু বুঝতে পারবি। এই দেখো, কি বলতে কি বলে ফেলছি। যাই হোক, শোন, এরপর হরিকান্ত বাবুকে বিদায় জানিয়ে নিত্যানন্দের সঙ্গে গরুর গাড়ির ব্যবস্থা করে সেই বসন্তপুর থেকে রওনা দিলাম বৈষ্ণবপুরের উদ্দেশ্যে। গরুর গাড়িতে করে সেই যাচ্ছে যে বাসুদেবকে ওই গ্রামে নিয়ে গিয়েছিল। তার নাম গদাধর। সে বলল, সাধু বাবা, ওই গ্রামে যাচ্ছেন যান, তবে তবে ওই বাড়িতে একটু সাবধানে থাকবেন। বাড়িটা তো ভালো নয়। তাছাড়া শুনেছি বাসুদেবের মধ্যেও নাকি কি সমস্ত পরিবর্তন ঘটেছে। সাধু বাবাকে শুধু শুধু ভয় দেখাবার চেষ্টা কেন করছো বলো তো গদাধর দাদা? হ্যাঁ? আরে বাসুদেবের যা হয়েছে তা না হয় আমরা গিয়েই দেখতে পাবো। এমনি এমনি বলছি না। এই সেদিন বিকেলের দিকে বৈষ্ণবপুর থেকে ফিরছিলাম, ওই বাসুদেবের বাড়ির কাছাকাছি গিয়েছিলাম। তা ভাবলাম একবার তার সাথে দেখাই করে আসি। গাড়িটা বাড়ির সামনে রেখে বাড়ির ভেতরে ঢুকলাম। এমনিতেই ভাঙা বাড়ি, জঙ্গলের মধ্যে থাকে, তাই কোনো রকমে সবকিছু সরিয়ে ভেতরে ঢুকে দরজায় গিয়ে ধাক্কা দিলাম। বাসুদেবের নাম ধরে চিৎকার করে ডাকতেই প্রথমে কিন্তু কেউ এলো না। হঠাৎ বাইরে জঙ্গলের মতো জায়গাটা থেকে একটা বুড়ো লোক বেরিয়ে এলো। খালি গা, পরনে খাটো করে পরা একটা শত ছিন্ন ধুতির মতো কাপড়, হাতে একটা লাঠি, মাথায় লম্বা চুল, মুখে লম্বা সাদা দাড়ি, চোখের দৃষ্টি কেমন যেন উজ্জ্বল, যেন দুটো চোখে আলো জ্বলছে।
সে ফ্যাস ফ্যাসে গলায় বলল, বাবুকে তো আর পাবে না। বাবুর এখন বড় খিদে হয়েছে। রাতের বেলা বাবু ঘর থেকে বাইরে কোথাও আর যাবে না এখন। এখানে কাউকে পাবেন না। আপনি চলে যান। যদি বাবু দরজা খোলে তাহলে আপনার জন্য তা ভালো নয়। বুড়োর কথা শুনে অবাক হয়ে গেলাম। কিছু বলতে যাব, তার আগেই দেখি বুড়ো কোথাও যেন চলে গিয়েছে। তখন সন্ধে হয়ে গিয়েছে, আকাশে কালো মেঘ জমেছে। আবার বাসুদেবকে ডাকতে যাব কিনা ভাবছি, এমন সময় দরজার দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। দরজার পাল্লাটা সামান্য খোলা। ঘরের ভেতরে কোথাও আলো নেই, অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যেই যেন মনে হলো দরজার ওপাশে কেউ রয়েছে, দাঁড়িয়ে না, মেঝের উপর বসে রয়েছে। ঠিক বেড়াল কুকুর যেভাবে দরজার ফাঁকের কাছে মুখ বাড়িয়ে রাখে, ঠিক তেমন ভাবেই যেন মনে হলো এই কিছু একটা দরজার কাছে মুখ বাড়িয়ে রয়েছে। আমি যে বাসুদেবকে আরেকবার ডাকবো সেটা করতে পারলাম না। কেন যেন ভয় হলো। এ কথা কাউকে বলিনি। আজ তোমরা ওখানে যাচ্ছ তাই বলতে বাধ্য হলাম। কথাগুলো শুনতে শুনতে আমি আর নিত্যানন্দ একে অপরের মুখের দিকে তাকালাম। নিত্যানন্দ একটু চিন্তিত গলায় বলল, তার মানে বাসুদেবের সঙ্গে তোমার দেখা হয়নি গদাধর দাদা? সেদিন রাতে হয়নি। পরদিন সকালে আবার ব্যাপারটা বোঝার জন্য যখন গেলাম, তখন বাসুদেবের সঙ্গে দেখা হলো। ভালোই মনে হলো, শুধু চোখের তলায় কালি পড়েছে। শরীরটা কেমন যেন রোগা হয়ে গেছে, এইটুকুই। তাছাড়া আর তেমন কিছুই মনে হলো না। আগে রাতের কথাটা বলবো করেও বলতে পারলাম না। বাসুদেব আমাকে ভেতরে ডেকেছিল, কিন্তু আমার তাড়া ছিল তাই চলে এলাম। বাসুদেব তোমার কথাও বলেছিল নিত্যানন্দ, আমি তো এসেও বলেছিলাম, তাই না? যদিও তার আগেই বাসুদেব খবর পাঠিয়ে দিয়েছিল। আরে ওটাই তো বড় আশ্চর্যের ব্যাপার। বাসুদেব ভয় পাওয়ার মতো ছেলেই নয়। তাকে আমি অনেক দিন ধরে চিনি, হ্যাঁ, কিন্তু ওই বাড়িতে যাওয়ার পর কিছু তো একটা হয়েছে সাধু বাবা। ওখানে যাওয়ার পর বাসুদেব ওই একবার ছাড়া আর ফিরল না। তাছাড়া লোকজনের সঙ্গে মেলামেশা করতে বাসুদেব সবসময়ই ভালোই বাসত। সে একা একা ওই ফাঁকা বাড়িতে থাকে কি করে? আচ্ছা, সে খায় কি? হ্যাঁ, রান্না বান্না থেকে শুরু করে অন্যান্য কাজকর্ম বাসুদেব সবই জানে, কিন্তু তা জানলেই তো আর হলো না। আমি বেশ বুঝতে পারছিলাম আমার চেয়েও বেশি নিত্যানন্দ, এমনকি গাড়ির চালক গদাধর বাসুদেবকে নিয়ে বেশি চিন্তিত। একদিকে কিন্তু বড় ভালো লাগলো। গ্রামের একজনের জন্য অন্যজনের এমন উৎকণ্ঠা সত্যি বেশ ভালো। এইসব থাকলেই তো মানুষ মানুষের ব্যথা বুঝতে পারবে। মানুষের মধ্যে যদি মানবিকতা বোধ না থাকে, তাহলে হিংস্র জন্তু এবং তার মধ্যে তো কোনো পার্থক্য থাকবে না। স্যার, আপনার ওই কথা কিন্তু এখন আর বলা যায় না। এখন কিন্তু মানুষে মানুষে বিভেদ, যুদ্ধ, হানাহানি অনেক কিছু শুরু হয়েছে। তাছাড়া মানুষ মানুষের ভালো পর্যন্ত এখন আর সহ্য করতে পারে না। সবই সময়ের খেলা। সময় যত এগিয়ে যাবে ততই মানুষ আরো আরো খারাপ হতে শুরু করবে। তুই আমার এই কথাটা মিলিয়ে নিবি। তারপর কি হলো? আপনারা সেই বৈষ্ণবপুরের সেই বাড়িটায় গেলেন? গেলাম, কিন্তু এর মাঝে একটা ঘটনা ঘটেছিল। আমরা প্রায় বসন্তপুর পেরিয়ে ভম্বলপুর, তারপরে নয়নগড় এবং তারপর বৈষ্ণবপুরের দিকে যাচ্ছি। নয়নগড়ের কাছাকাছি একটা বড় জঙ্গল মতো জায়গা রয়েছে। জঙ্গল মতো জায়গায় দুপাশে বড় বড় গাছ যেন ঝুপসি মতো হয়ে পথটাকে আড়াল করে রয়েছে। তার মধ্যে দিয়ে গাড়ি ঘোড়া লোকজনের যাতায়াত। এদিকে পথ মাত্র একটাই। জঙ্গলের ভেতরের দিকে ঢুকতেই কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব মনে হতে লাগলো। চারপাশের হাওয়াটা কেমন যেন অদ্ভুত, একটা গুমুট ভাব।
তবে তার মধ্যে ঠান্ডা রয়েছে। নিত্যানন্দ অনেক কিছু বলছিল, এই গ্রামের কথা, এদিককার কথা। হঠাৎ করেই কোথা থেকে যেন একটা কালো রঙের মস্ত বড় কাক হাওয়ায় ভেসে ছুটে এলো আমাদের দিকে। আর আমরা কিছু বুঝে ওঠার আগেই সোজা নিত্যানন্দের চোখ লক্ষ্য করে ঝাঁপিয়ে এলো তার দিকে। কাকটার দুটো লম্বা ঠোঁট নিত্যানন্দের চোখের একদম উপরটায় চলে এসে ঠোকরাতে যাবে, ঠিক এমন সময় আমার মাথার ভেতরটা যেন কিভাবে ঝনঝন করে উঠল। মুহূর্তের বিহবলতা কাটিয়ে আমি ডান হাতে প্রচণ্ড একটা ধাক্কায় কাকটাকে ছিটকে ফেলে দিলাম সামনের দিকে। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একটা আশ্চর্য ব্যাপার ঘটল। ব্যাপারটা দেখে গদাধর তার গাড়ি থামিয়ে ফেলল। নিত্যানন্দ তো ভয়ে আতঙ্কে প্রায় চিৎকার করে দুটো হাত মুখের সামনে এনে ধরেছিল। আমি তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই মনে হলো কাকটার দুটো চোখ যেন লাল হয়ে উঠল এক মুহূর্তের জন্য। আর তারপরে তার গোটা শরীরটা কেমন যেন আগুনে পুড়ে যাবার মতো মুহূর্তের মধ্যে কেমন ছিঁড়া কালো কাগজের মতো ফালা ফালা হয়ে গেল। আর তারপরে তা মিলিয়ে গেল হাওয়ায়। তার আগে সেই কাকের চিৎকার আমাদের কানে এসে লেগেছিল। কাক যে এইভাবে চিৎকার করতে পারে সেই কথা আমি ভাবতেও পারিনি। কথাটা তোদেরকে হয়তো এক মুহূর্তের মধ্যে বললাম, কিন্তু সময় লেগেছিল অনেকটাই বুঝতে। যাই হোক, আমরা সেই বাড়িটার কাছে গেলাম। দেখি সেই বুড়ো লোকটা দাঁড়িয়ে আছে, যার কথা গদাধর আমাদেরকে আগেই বলেছিল। গদাধর কিন্তু থাকলো না, আমাদেরকে নামিয়ে দিয়েই চলে গেল। বুড়ো লোকটা একবার আমায় এবং একবার নিত্যানন্দকে ভালো করে দেখে নিল। মনে হলো তার সেই দুটো উজ্জ্বল চোখ যেন নিত্যানন্দের পা থেকে মাথা পর্যন্ত ভালো করে মেপে নিচ্ছে। তারপর বলল, বাবু ঘরে নেই, একটু বাইরে গেছে। তোমরাও ততক্ষণে ভেতরে এসো, বারান্দার কাছটায় বসো। বাবু এলেই আমি তার সঙ্গে কথা বলাচ্ছি। বাবু তোমাকে এখানে আসতে বলেছিল, কিন্তু তোমায় তো আসতে বলেনি। বুড়ো মতো লোকটা সোজা আমার দিকে মুখ তুলে কথাটা বলল। নিত্যানন্দ বলল, সাধু বাবা আমার সঙ্গেই এখানে এসে, সাধু বাবাকে আমি এখানে নিয়ে এসেছি। তারপর বাসুদেবের সঙ্গে দেখা হলে সে নিশ্চয়ই আপত্তি করবে না। বুড়ো লোকটা আমায় কেমন একটা অদ্ভুত চোখে তাকিয়ে দেখল কিছুক্ষণ। তারপরে আমাদের একতলার একটা বসার ঘরে বসিয়ে দিয়ে বাইরে কোথাও চলে গেল। তাও যেন বারবার মনে হচ্ছিল ওর ওই চোখ দুটো যেন ভীষণ উজ্জ্বল। দিনের বেলা কোনো বৃদ্ধ মানুষের চোখ এমনভাবে জলজল করে উঠতে পারে মাঝে মাঝে। বসে বসে ঘরের চারিদিকে দেখে চলেছিলাম। দেওয়ালগুলো এখানে ওখানে খাবলা খাবলা ভেঙে গেছে। ঘরের ভেতরে মেঝেতে শ্যাওলা মতো সবজেটে দাগ হয়েছিল। অনেক ঘষে ঘষে সেগুলো তোলা হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে কিছু জিনিসপত্র আছে। এই ঘরটা বসার ঘর হলেও ভালো করে এখনো সাজানো গোছানো হয়নি। তাছাড়া এই বুড়ো আর বাসুদেব যে এই বাড়িতে থাকে, সেই বাড়িতে এর থেকে ভালো আর সাজাবে কি করে? কোনো স্ত্রী থাকে না যখন এখানে। স্ত্রীলোকের হাতের ছোঁয়ায় ঘর দুয়ার এমনিতেই সুন্দর হয়ে যায়। যাই হোক, বাসুদেব ফিরল একটু পরেই। তখন দুপুর। বাসুদেব ঘরে ঢুকে নিত্যানন্দকে দেখে বেশ খুশি হলো। এগিয়ে এসে নিত্যানন্দকে জড়িয়ে ধরল। যদি তুই না আসতিস তাহলে আমি যে কি বিপদে পড়ে যেতাম তোকে আমি বলে বোঝাতে পারবো না। তুই এসেছিস, আমি বড় খুশি হয়েছি। কিন্তু তোর সঙ্গে উনি কে? আমি অল্প কথায় আমার পরিচয় দিলাম। মনে হলো আমার কথা শুনে বাসুদেবের দুটো চোখ যেন মুহূর্তের মধ্যে আরো উজ্জ্বল হয়ে উঠল। তারপর ফিসফিস করে সে বলল, সাধু বাবা, সাধু বাবা, রাতের বেলা আমার কিছু মনে থাকবে না। আপনি এক্ষুনি আমার ঘরে আসুন। এখনই সব কথা বলতে চাই। তারপরে রাতের বেলা কি হবে সে আমি জানি না। মনে হলো বাসুদেব ভীষণ ভয় পেয়েছে। তখনও দিনের আলো রয়েছে বলে খিদেও পেয়েছিল। মিথ্যে কথা বলবো না, বাসুদেব যে রান্না বান্নার ব্যবস্থা কোনো কিছুই করবে না সে কথাই জানতাম, যদি জানা থাকতো যে। যাই হোক, আমরা এরপর উপরে চলে গেলাম। উপরে যে ঘরে বাসুদেব থাকে সেই ঘরটা সামান্য পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এখানে অনেকগুলো ঘর।
এই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়াল মুছে বিছানাপত্রের ব্যবস্থা করা হয়েছে। বিছানার উপরেই বসলাম। গোটা ঘরেই কেমন ধুলো আর ধুলোর মতো গন্ধ। বাসুদেব, এই সম্পত্তি যখন তোমার, তাহলে ঘরগুলো পরিষ্কার করে সারাবার ব্যবস্থা করছো না কেন? এরপর যদি এখানে আর নাই থাকতে পারো তাহলে? এখানে আমাকে থাকতেই হবে, এখানে আমায় থাকতেই হবে সাধু বাবা। আমি না থাকলে তো ওরা আমায় ছাড়বে না। যেদিন থেকে ওই খিদে আমার মধ্যে এসেছে, তখন থেকেই আমায় যে এখানেই থাকতে হবে। না হলে যে গ্রামে আমি থাকতে পারবো না। বাসুদেবের মুখের কথাগুলোতে আমি আর নিত্যানন্দ দুজনেই যেন অবাক হয়ে গেলাম। বললাম, কি হয়েছে বাসুদেব? তুমি এখানে আসার পর 2-3 দিন সব ঠিক ছিল, তারপরেই কিছু একটা হয়েছে। দেখো, কি হয়েছে আমাকে খুলে বলো, যদি আমি তোমার কোনো সাহায্য করতে পারি। যখন ওই জগমোহন বাবুর সম্পত্তি আমি পেয়েছি শুনতে পেলাম, তখন কিন্তু বেশ খুশি হলাম। ওই যে বুড়ো লোকটাকে নিচে দেখতে পেলেন, ওই বুড়ো লোকটাই সম্পত্তি, জমি জমা, সমস্ত কাগজপত্র আমায় দিয়েছিল। সেই আমায় আনতে গিয়েছিল। এখানে এসে 2 দিন আমার বেশ ভালোভাবেই কাটল। নিজের হাতে রান্না করি, একতলায় রান্নাঘর আছে। এই দেখেছেন, তাড়াহুড়োর মুখে আপনাদের খাবার কথা বলাই হয়নি। রান্না বান্না করাই আছে, সে অসুবিধে হবে না। আলু সেদ্ধ ভাত আর একটু আলু ভাজা, তার থেকে বেশি ব্যবস্থা করতে পারিনি। সব শুনলে বুঝতে পারবেন। আমরা তার কথার উত্তর করলাম না। বাসুদেব একভাবে বলতে লাগলো। কথা বলার আগে ঘরের দরজা জানলা সে অকারণেই বন্ধ করে দিয়েছে। 2 দিন কাটার পর 3য় দিনে ঘর থেকে বাইরে বেরোলাম। গ্রামে ঘুরছি, গ্রামের লোকেদের সঙ্গে টুকটাক কথাবার্তা বলছি। সকলেই বলল বাড়িটা নাকি ভালো না, 10 বছর ধরে এই বাড়িতে কেউ থাকে না। এমনকি যে জগমোহনবাবু আমায় এই বাড়িটা সম্পত্তি হিসেবে দিয়েছে, সেই জগমোহনবাবু থাকতো এই গ্রামেরই অন্য একটা বাড়িতে। তার সেই বাড়িটা এই বাড়ির তুলনায় বেশ ছোটোখাটো। তারই জমির একপাশে বাড়িটা তৈরি করা হয়েছিল। ওই মাটির ঘর, খড়ের চাল, এইভাবেই। এত বড় বাড়ি থাকতে কেউ এই সব কিছু ছেড়ে অমন জায়গায় থাকে কেন, তা শুনে বেশ আশ্চর্য হলাম। গ্রামের লোকেদের কথা বিশ্বাস করলাম না। ওই যে বুড়ো লোকটা আছে, সেও অনেক কথা বলতো। বিশ্বাস না করে সেই দিন রইলাম এখানে। তখন 3য় দিনের রাত। অনেক রাতে ঘুমটা ভেঙে গেল। আর ঘুমটা ভাঙতেই মনে হলো ঘরের ভেতরে কে যেন ঢুকেছে। কিন্তু আশ্চর্য, ঘরে কারোর ঢোকার কথা নয়। ঘরের দরজা আমি ভেতর থেকে বন্ধ করে দিয়ে শুয়েছি। আমার বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। চোর ডাকাত নাকি? ঘরের ভেতর চোর ডাকাত ঢুকলেও আমার কাছ থেকে নেওয়ার মতো তো কিছু পাবে না। কিন্তু ঘরের ভেতর অচেনা সেই গন্ধ ছাড়া আমি আর কিছুই বুঝতে পারলাম না। যেন মনে হলো কেউ একটা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ঘরের দরজা খোলা। আমি তাড়াতাড়ি ছুটে এলাম দরজার দিকে। আশ্চর্য, কোথায় দরজা খোলা? দরজা তো বন্ধ আছে। আমি নিজের হাতে দরজা খুলতেই মনে হলো 1 তলার সিঁড়িটার দিক থেকে কে যেন ছুটে গেল। আমিও ছুটে সেদিকে গেলাম। হাতে কোনো আলো নেই, অন্ধকারের মধ্যে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে নামতে আমার বুকের ভেতরটা বেশ ধরাস ধরাস করে উঠেছিল। একবার ভাবলাম চেষ্টা করে ডাকবো ওই বুড়োটাকে, কিন্তু বুড়োটার নাম কি তাই তো আমি জানি না। কিন্তু তাকে দেখতে পেলাম না। 1 তলার বারান্দা ধরে দরজা দিয়ে বাইরের দিকে বেরিয়ে গিয়েছি। আমার মনে হলো বাড়ির পেছনের দিকে বাগানে যে নিম গাছটা আছে, সেই নিম গাছের তলায় পাথরের একটা কুয়ো আছে। সেই কুয়োটার দিকে যেন কেউ যেন কিছু কথা বলছে। তাড়াতাড়ি গেলাম সেদিকে, কাউকে দেখতে পেলাম না। কিন্তু মনে হলো কুয়োটার উপরে কেউ একটা বসেছিল। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে সে সেখান থেকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ল। আর সেটা দেখতে গিয়ে যখন সেদিন ওই কুয়োর মধ্যে পড়েই যাচ্ছিলাম, শেষ মুহূর্তে যদি বুড়োটা আমায় না বাঁচাতো। কিন্তু সেদিন ওই বুড়োটাই আমাকে বলেছিল, ওই কুয়োর কাছে একবার গেলে খিদে বড্ড বেড়ে যায়। সাবধান বাবু, সাবধান। একটা কুয়ো? সামান্য একটা কুয়োকে এত ভয় পাচ্ছিস কেন? ওই দিকটায় না গেলেই তো হলো। কিন্তু তার সঙ্গে এই বাড়িতে তোর এমন অবস্থা হওয়ার কি সম্পর্ক? তখন তো বুঝতে পারিনি। এই দেখ,
আমার হাতের দিকে তাকিয়ে ভালো করে দেখ। বাসুদেবের হাতের দিকে তাকিয়ে দেখলাম তার হাতের কবজির খানিকটা ওপর বরাবর যেন বেশ কয়েকটা গর্ত মতো হয়েছে। ধারালো নখ কিংবা অন্য কিছু দিয়ে তার হাতের চারপাশে বেশ কয়েকটা গর্ত করে ফেললে যেমন হবে ঠিক তেমনটাই। ক্ষতের জায়গায় রক্ত শুকিয়ে কালচে হয়ে যাওয়ার কথা, কিন্তু তেমন কিছু হয়নি। এমনকি সেই গর্তগুলো দিয়ে তার হাতের ভেতরের মাংস, এমনকি শিরা পর্যন্ত মাঝে মাঝে ভালো করে লক্ষ্য করলে দেখা যায়। অর্থাৎ চামড়া আর মাংসের খানিকটা অংশ ভেদ করে ফুটোগুলো হয়ে রয়েছে। সেদিন আমার হাতটা ওই কুয়োর ভেতর থেকে কে যেন বাইরে বেরিয়ে এসে টেনে ধরেছিল। তখন বুঝতে পারিনি, পরে দেখলাম এমন হয়েছে। আর তার পরের দিনই তো আসল ব্যাপারটা ঘটল। এমন সময় ঘরের দরজার উপরে কার যেন ধাক্কা এসে পড়ল। আমরা তিনজনেই চমকে উঠে তাকালাম সেই দিকে। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ, তাই বাইরে থেকে সেই বুড়োর গলাটা শোনা গেল। বাবু, বাবু আপনাকে বলছি না, ওসব কথার বেশি কাউকে বলা যাবে না। একবার ওদের খিদে বেড়ে গেলে কিন্তু তখন। বাসুদেব প্রায় চিৎকার করে বলে উঠল, তোমার জন্য এসব হয়েছে। বলেছি না চলে যাও এখান থেকে, আসবে না আর এখানে, একদম আসবে না। যা হবে আমি তা সবকিছু ঠিক করে নেব, যাও। বুড়ো হঠাৎ অদ্ভুতভাবে হেসে উঠল। আমরা ঘরের ভেতরে ছিলাম। ঘরের দরজার বাইরে দিয়ে বুড়োর সেই উজ্জ্বল চোখ আমি একবার দেখতে পেলাম। সে চলে যাওয়ার আগে শুধু বলে গেল, ওদের খিদে পেলে ওরা কিন্তু কাউকে ছাড়ে না। এই বাড়িতে এসে একবার যদি ওদের খিদে মেটানো হয়, তাহলে কিন্তু এইখান থেকে আর কোথাও যাওয়া যায় না। বুড়োটা আর সেখানে দাঁড়ালো না। তাড়াতাড়ি লাঠি নিয়ে হুড়মুড় করে যেন নিচের দিকে চলে গেল। বাসুদেব সেইখানেই মেঝের উপরে বসে পড়েছে। আমি আর নিত্যানন্দ ছুটে গেলাম। ব্যাপারটা কি হলো ঠিক বুঝতে পারলাম না। বাসুদেব কাঁপা কাঁপা গলায় বলল, কি হয়েছিল সে কথা আমি আর মুখে বলছি না সাধু বাবা। আজ রাতেই দেখতে পাবেন। প্রত্যেক রাতে এমন ব্যাপারই ঘটছে। তার জন্যই তো আমি এখান থেকে কোথাও যেতে পারি না। রাতের বেলা এখান থেকে যেখানেই যাই না কেন, ওরা ঠিক আমার পিছু পিছু চলে আসে। তাই রাতের বেলা আমায় এখানেই থাকতে হয়। আমার তো মনে হয় জগমোহন মানে আমার জ্যাঠামশাইয়ের তাহলে এমন কিছু একটা হয়েছিল। তার জন্যই সে ওই কুঁড়ে ঘরে থাকতো শেষের দিকে। লোকেরা বলেছিল তার শরীর একেবারে রোগা প্যাঁকাটির মতো হয়ে গিয়েছিল। এতক্ষণ পরে আমি কথা বলে উঠলাম, তার মানে তুমি বলতে চাইছো ওই কুয়োর মধ্যে এমন কিছু একটা আছে যেটা রোজ রাতে উপরে উঠে আসে আর তারপরে তোমার ক্ষতি করে, তাই তো? কিন্তু কিন্তু সেটা কি করে সম্ভব? তোমার এই হাতের ক্ষতগুলো অদ্ভুত, সেই কথা আমি স্বীকার করছি। মনে হচ্ছে যেন 5টা নখের ধারালো আঙুলের জন্য এমন ক্ষত হয়েছে। কিন্তু তাই বলে এমন কথা কি বিশ্বাস করা যায়? আমার মনে হয় তুমি কিছু ভুল দেখেছ। ওই বুড়োও তো এখানে থাকে, আর তাছাড়া গ্রামের আর কারোর তো কোনো ক্ষতি হয় না। অথচ বাসুদেব আমার দিকে তাকিয়ে ম্লান হাসল। বাসুদেবের মুখের সেই হাসির কথা আমি কোনো দিন ভুলব না। তারপরে আস্তে আস্তে বলল, আজ রাতের বেলায় বুঝতে পারবেন সবকিছু। নিত্যানন্দকে আমি ওই জন্যই ডেকেছিলাম, যদি সে কিছু করতে পারে। তার সঙ্গে আপনি এসেছেন যখন, ভালোই হয়েছে। যদি কিছু করতে পারেন তো ভালো কথা, না হলে এই বাড়ি থেকে অন্তত আমার মৃতদেহটা গ্রাম পর্যন্ত পৌঁছে দেবেন। এভাবে আমি আর বেঁচে থাকতে পারবো না। হয় আমি আত্মহত্যা করব, না হলে ওই কুয়োয় ঝাঁপিয়ে পড়েই মরে যাব। আরে এমন কথা বলিস না বাসুদেব, আমরা তো এখানেই থাকবো। আজ রাতে কি হয় তা দেখবো। তোর জন্য আমাদের যা যা করতে হয় তার সব কিছুই করবো, চিন্তা করিস না। আমরা দুজন সেইখানে থাকায় বোধহয় বাসুদেব সামান্য ভরসা পেল। দুপুরে কোনো রকমে আমরা ভাত খেলাম। বাসুদেব কিছু খেতে পারল না। বিকেল পেরিয়ে ধীরে ধীরে যত সন্ধে নামতে লাগলো, ততই বাড়ির চারপাশের আবহাওয়ার যেন একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে পারলাম। কেমন যেন চাপা স্যাঁতস্যাঁতে আর একই সাথে একটা ঠান্ডা ভাব বাড়ির চারপাশে ছড়িয়ে থাকে। ব্যাপারটা আমিও অনুভব করতে পারছিলাম।
এমনকি আমার সঙ্গে নিত্যানন্দ। সন্ধ্যাটা একরকমভাবে কেটে গেল। এর মাঝে কিন্তু সেই বুড়ো লোকটাকে আর দেখতে পেলাম না। সন্ধ্যের দিকে বাসুদেব বলল, নিত্যানন্দ, তোদের ডেকে এনেছিলাম সে কথা ঠিক, কিন্তু তোরা চাইলে এখান থেকে চলে যেতে পারিস। দিনের বেলা আর রাতের বেলা এই বাড়ির সব কিছু কিন্তু সম্পূর্ণ আলাদা। রাতের বেলা এই বাড়ি অন্য কিছু হয়ে যায়, বিশেষ করে কুয়োর মধ্যে থেকে ওই জিনিসটা বাইরে বেরিয়ে আসার পর। কোনো চিন্তা নেই বাসুদেব, আমি যতক্ষণ এখানে আছি তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি আর নিত্যানন্দ তোমাকে রক্ষা করার জন্যেই এখানে এসেছি। সন্ধে পেরিয়ে রাত যতই বাড়তে লাগলো, বাসুদেবের মধ্যে যেন কেমন একটা অদ্ভুত পরিবর্তন হতে লাগলো। সে বারবার তার দরজা জানলার দিকে তাকিয়ে দেখছে। ঘরের মধ্যে আলো জ্বলছে, ওই একটাই ঘর। আমি আর নিত্যানন্দ উপরের ঘরে বসে অপেক্ষা করছি কি হয় সেটা দেখার জন্য। এমন সময় মনে পড়ল সেই কুয়োটার কথা। হঠাৎ দেখি বাসুদেব বিছানার একপাশে বসে অদ্ভুতভাবে নড়তে শুরু করেছে। তার মাথাটা সামনের দিকে ঝোঁকানো, দুটো হাত দিয়ে নিজের শরীরটাকে যেন সে জাপটে ধরে রয়েছে, যেন সে থরথর করে কাঁপছে। নিত্যানন্দ তাকে সামলাবার জন্য সামনের দিকে এগিয়ে গিয়ে তার গায়ে হাত রাখতে যাবে, কিন্তু আমি তাকে বারণ করলাম। খবরদার, খবরদার নিত্যানন্দ, আগে আলোটা হাতে নিয়ে ভালো করে দেখে নাও বাসুদেবকে, তারপর ওকে ধরো। আমার মনে হয় বাসুদেবের মধ্যে কিছু একটা পরিবর্তন হয়েছে। আরে আরে, ওই জানলাটার ওখানে ওটা কি? বাসুদেবের দিকে তাকাতে তাকাতেই আমাদের জানলার দিকে চোখ চলে গিয়েছিল। কখন যেন জানলার পাল্লাটা হাওয়ায় খুলে গিয়েছে, আর সেই জানলার ভাঙা গরাদ দুটো হাত দিয়ে ধরে মুখটা ঢুকিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে একটা মানুষের মতোই অদ্ভুত কোনো একটা জীব। খালি গা, তার গোটা শরীর জলে ভিজে জবজব করছে। বাইরে থেকে অল্প চাঁদের আলোয় তার গোটা শরীরটা দেখা যাচ্ছে, মাথার চুলগুলো পর্যন্ত ভিজে জবজবে। এইমাত্র নিত্যানন্দ তাকে দেখতে পেয়েছে। সে চিৎকার করে উঠতে যাবে, এমন সময় বাসুদেবের মুখ থেকে একটা অদ্ভুত আর অন্য গলার আওয়াজ বেরিয়ে এলো। সে ফিস ফিস করে বলতে লাগলো, আজকে অনেকগুলো খাবার আছে, তো দুটো খাবার বড় ভালো লাগবে খেতে। রক্ত, রক্ত। বাসুদেব, এই বাসুদেব, হ্যাঁ এসব তুই কি বলছিস? হ্যাঁ, আর তোর গলাটা এমন লাগছে কেন? বাসুদেব, এই এই বাসুদেব, আমার সঙ্গে কথা বল, আমার সঙ্গে কথা বল, আমার সাথে। এই বাসুদেব। নিত্যানন্দ এবার যেন নিজেকে সামলাতে পারল না। উঠে গিয়ে বাসুদেবের কাঁধের কাছটা ধরে আচমকা একটা ধাক্কা দিল, আর সঙ্গে সঙ্গে ঘরের ভেতরের লণ্ঠনগুলো যেন একসঙ্গে দপদপ করে উঠল। আমি যেদিকে বসেছিলাম তার উল্টো দিকে বসেছিল নিত্যানন্দ এবং বাসুদেব। জানলাটা আমার এখান থেকে ভালো করে দেখা যায়। নিত্যানন্দ ধাক্কাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই বাসুদেব যেন ছিটকে গিয়ে পড়ল মেঝের উপরে। বাসুদেব মুখ তুলে তাকিয়েছে, কিন্তু ওটা কি? বাসুদেবের গোটা শরীর এমনভাবে কখন ভিজে গেল? তার গোটা শরীর ভেজা চুপচুপে, কিন্তু সেই জল বিছানায় কিন্তু পড়ছে না। তার শরীরটাই যেন একটা জলের ধারা দিয়ে আলাদা করে রেখেছে কেউ। তার চোখের ভেতর থেকে দুটো গর্ত হয়ে গেছে হঠাৎ করে। সেই গর্তের ভেতরে জল ঢুকছে না। তার মুখের ভেতরে যেন অসংখ্য সাদা সাদা লম্বা লম্বা দাঁত একেবারে গলার ভেতর পর্যন্ত চলে গেছে। যেন মনে হয় আমাদের সামনে যে বসে আছে সেটা বাসুদেব নয়, সেটা অন্য কেউ। আমার চোখের সামনে বসে থাকতে থাকতেই তার মধ্যে কি যেন একটা পরিবর্তন হয়ে গেছে। বাসুদেব এবার মুখ তুলে আমার দিকে তাকালো, আর সেই অদ্ভুত চোখ নাক মুখওয়ালা জিনিসটা আমার দিকে তাকাতেই আমার বুকের ভেতরটা যেন কেমন ধক করে কেঁপে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল বাসুদেবের বলা কথাগুলো। যা শোনার এক্ষুনি শুনে নিন সাধু বাবা। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম
বাসুদেবের মধ্যে যে পরিবর্তন হওয়ার কথা সেই পরিবর্তন হয়ে গিয়েছে। এই মুহূর্তে বাসুদেব আমাদের বন্ধু নয়, শত্রু। সঙ্গে সঙ্গে নিত্যানন্দকে চিৎকার করে ডেকে দরজার দিকে ছুটে গেলাম। বাসুদেব কি, কেন, তার হাত থেকে বাঁচতে হবে, কিভাবে বাঁচতে হবে সেই সব বোঝার জন্য সময় লাগবে। সেই সময়টা আমাদের প্রয়োজন। নিত্যানন্দ ব্যাপারটা বুঝতে পেরেছিল। আমার সঙ্গে সেও ছিটকিনি নামিয়ে দরজা খুলে বারান্দা ধরে ছুটতে লাগলাম দুজনে বাইরের দিকে। পেছনের দিক থেকে তখন যেন বাসুদেবের গলাতে একটা অদ্ভুত কণ্ঠস্বর, অদ্ভুতভাবে হেসে উঠছে সে। তার হাসির শব্দে গোটা বাড়িটা যেন থরথর করে কাঁপছে। গভীর সেই অন্ধকারের মধ্যে কোনো কিছুই ভালোভাবে বোঝা যায় না। সিঁড়ি ধরে নিচের দিকে লক্ষ্য করে আমরা হুড়মুড় করে নিচের দিকে নেমেছিলাম। নিত্যানন্দর পায়ের কাছে লেগেছিল, কিন্তু সেই সব আর তখন সে গুরুত্বই দিল না। তাড়াতাড়ি ছুটে এসে আমরা আরেকটা বাঁক ঘুরে বাইরের দরজার কাছে এসে পড়েছি। দরজা খুলে বাইরের দিকে বেরিয়ে লাফিয়ে নামার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম সেই বুড়োটা দাঁড়িয়ে আছে। আমাদের দিকে সে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলছে, আমি তখনই জানতাম, তাই বারণ করেছিলাম বাবুকে, কিন্তু আমার কথা শুনলো না। বাবুকে আপনারা বাঁচান। বাবুকে বাঁচাতে গেলে ওই 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 কুয়া থেকে যে উঠে এসেছে তাকে ফিরিয়ে দিতে হবে সাধু বাবা। ওকে ফিরিয়ে দিন, না হলে সর্বনাশ হবে। এই প্রথমবার সেই বুড়োর কথা শুনে কেমন যেন আশ্চর্য লাগলো। বুড়ো কি আমাকে সাহায্য করতে চাইছে? এইসব কি বলছে? কুয়োর ভেতর থেকে যে উঠে এসেছে তাকে ফিরিয়ে দেব, কিন্তু কি করে? আর যাই হয়ে যাক না কেন, বাসুদেবকে বাঁচানোর উপায়টা কি? তুমি সব কিছু জানো। হ্যাঁ, তুমি 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 সব কিছু জেনে শুনে কেন বাসুদেবকে তাহলে এই বাড়িতে নিয়ে এসেছো? হ্যাঁ, আর তুমি যখন জানো ওই কুয়োর মধ্যে কিছু একটা হবে, তাহলে তুমি কেনই বা বাসুদেবকে এখানে থাকতে দিলে? সবকিছু যে আমার হাতে নেই। রক্ত রক্ত দূরের কোনো আত্মীয় হলেও এইখানে কাউকে না কাউকে আনার কথা যে ছিল, না হলে আরো বড় সর্বনাশ হতো। কিন্তু বাবু যে এত তাড়াতাড়ি ওদের কবলে পড়বে তা তো জানতে পারিনি। কতবার বারণ করেছি, রাতের বেলা একা একা বাইরে যাবেন না, কিন্তু আমার কথা শুনলে তো। বাড়ির ভেতরে রাতের অন্ধকারে আমি যে ঢুকতে পারি না, বাইরে সব সময় থাকতে পারি না। আমার যে ভয় আছে। হাতের লাঠিটা তুলে নিয়ে এসে পেছনের দিকে দেখালো। তার সেই উজ্জ্বল চোখ, এই সব কিছু আমাদের কাছে এখন কেমন যেন অদ্ভুত বলে মনে হচ্ছিল। আগেই বলেছি, তন্ত্রমন্ত্র সাধনা আমি অনেক করেছি, কিন্তু অদ্ভুত অবস্থার মধ্যে দেখেছি তন্ত্রমন্ত্রের কথা প্রথমে মনে পড়ে না। আর এখানে তন্ত্র প্রয়োগ করবটা কি? আমি আর নিত্যানন্দ যে কোনো সময় পালিয়ে যেতেই পারি, কিন্তু বাসুদেবকে এই অবস্থা থেকে বাঁচানোর জন্যই তো আমাদের এখানে আসা। বুঝতে পারলাম গ্রামের লোকেরা মিথ্যে কথা বলে না। বুড়োর কথা শুনে বাড়ির পেছনের দিকে এগোলাম। দিনের বেলা ঢোকার সময় বাগানের খানিকটা অংশ দেখেছিলাম। তারই পাশ দিয়ে সেই নিম গাছের নিচ বরাবর সেই কুয়োটা রয়েছে। পায়ে পায়ে হেঁটে চাঁদের আলোয় সেই নিম গাছের কাছে কুয়োর কাছাকাছি এসে একটা অদ্ভুত দৃশ্য দেখে আবার আমরা থমকে গেলাম। এমনকি সেই বুড়োটা পর্যন্ত চিৎকার করে বলে উঠল, বাবুকে ছেড়ে দিতে বললাম না? আমার কথা শুনিস না কেন? কেন বাবুকে ছেড়ে দিস না তোরা? পাথরের কাছে দাঁড়িয়ে রয়েছে বাসুদেব। ভাঙা পাথরের কুয়োর দুপাশে দুটো পা দিয়ে সে এমনভাবে দাঁড়িয়ে রয়েছে যে অদ্ভুত লাগছে। আর তার সঙ্গে মাথাটা নিচের দিকে ঝোঁকানো, দুটো হাত নিচে ঝোলানো। চাঁদের আলো তার গায়ে এসে পড়ে এমন অদ্ভুত বলে মনে হচ্ছে যে কি বলবো। তার গোটা শরীর যেন জলে ভেজা। আর শুধু তাই নয়, সম্পূর্ণ খালি গা। বাসুদেব আমাদের দিকে তাকিয়ে খলখল করে হেসে ওঠে। কিন্তু আপনি আর নিত্যানন্দ যখন ঘর থেকে বাইরে এলেন তখন তো বাসুদেব ঘরের ভেতরে ছিল। তাহলে অত অল্প সময়ের মধ্যে এসে বাইরে এলো কি করে?
তাছাড়া ওই যে আপনি তো বলছেন বাড়িটার বাইরের দিকে আসার জন্য একটাই মাত্র পথ আছে, যেখান থেকে আপনি এবং সেই বুড়ো এসেছিলেন। তাহলে যুক্তিতর্কে সবসময় হিসেব করা যায় না। তখন আমাদের মনের অবস্থা তুই বুঝতে পারছিস না। বাসুদেবকে এমন অবস্থার মধ্যে দেখছি যে কোনো সময় বাসুদেব যদি লাফিয়ে কুয়োর ভেতরে পড়ে তাহলে তাকে সেইখান থেকে আর তোলা যাবে না। ওই ভাঙা কুয়োর ভেতরে যে কি রয়েছে তা তো আমরা কেউ জানি না। আমরা জানি না কতটা দড়ি প্রয়োজন। তাছাড়া এমন অবস্থার মধ্যে বাসুদেব তো সেই দড়ি ধরে আর উপরে উঠে আসবে না। বাসুদেবকে এমন অবস্থার মধ্যে দেখে নিত্যানন্দ প্রায় ভেঙে পড়ল। বাসুদেব কিন্তু তখনও সেই রকমই অদ্ভুতভাবে হেসে চলেছে। তার মুখটা নিচু করা, গোটা শরীর ভিজে জবজব করছে। এমন একজন যুবক মানুষ সম্পূর্ণ নিরাবরণ অবস্থায় ওইখানে দাঁড়িয়ে রয়েছে। সেই দৃশ্যটা যে কি অদ্ভুত সে আমি তোদেরকে বলে বোঝাতে পারব না। আমাদের সঙ্গে থাকা বুড়ো লোকটা হাতে লাঠি নিয়ে সেখানে এসেছিল। সেই এবার বলল, বাবুকে নিয়ে যাবে ও। বাবুকে ও একটু একটু করে খেয়েছে, এখন বাকি যেটুকু আছে সেটুকু শেষ করে তারপর তোমাদের উপরে ওর নজর পড়বে। আসল ব্যাপারটা কি সেটা না জানলে তো আমি কিছুই করতে পারবো না। ওর মধ্যে কি প্রবেশ করেছে সেই কথা আমায় তুমি বলো। ওর মধ্যে যে ঢুকেছে সে হলো জংখা। জংখা এত সহজে মরে না, তাদের মৃত্যু নেই। ওই কুয়োর মধ্যে এমন অনেক জংখা আছে যারা বাইরে বেরিয়ে আসতে চায়, কিন্তু একটা শরীরের জন্য বেরিয়ে আসতে পারে না। এর আগে জগমোহন বাবুকে ধরেছিল, আর তারপর এই বাসুদেবকে ধরেছে। আমি তো আগেই বলেছিলাম, কপাল 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 আমার কপাল। সব সময় তো আমি আমার মধ্যে থাকি না, যখন থাকি না তখনই তো এমন কাজ করি। ওকে না হলে যে বাঁচাতেও পারতাম। ও ঠিক এইখানে আসতো। জগমোহন বাবু যখন মরার আগে ওর কথা বলে গেছে, তখন ওকে আসতেই হতো। কুয়োর দুহাত নিচে প্রায় বুক পর্যন্ত ভাঙা পাথুরে দেওয়ালের ভেতরে শরীরটাকে ঢুকিয়ে ফেলেছে বাসুদেব। আর ঠিক তখনই চাঁদের আলোয় দেখতে পেলাম সেই পাথরের ভাঙা কুয়োর ভেতর থেকে কালো কালো কতগুলো হাত বেরিয়ে এসে বাসুদেবের শরীরের নানা জায়গায় খামচে ধরতে শুরু করল। বাসুদেবের হাতে ঠিক যেমন দাগ দেখেছিলাম, তেমনি যেন তার পুরো শরীরটা ফুটো হয়ে রক্ত পড়তে লাগলো। আমি সামনের দিকে এগিয়ে গেলাম এক পা করে। ঠিক তখনই বাসুদেব মুখটা তুলে আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, বাসুদেবের শরীরটা অদ্ভুতভাবে বেঁকে কুয়োর ভেতরে প্রায় অনেকটা ঢুকে গিয়েছে। আমি তাকে বাধা দেব, তার আগেই নিত্যানন্দ দৌড়ে গেল বাসুদেবের দিকে। দুটো হাত দিয়ে শক্ত করে তার পা দুটো চেপে ধরে তাকে হ্যাঁচকা টানে মাটির উপর ফেলে নিয়ে আসতে গেল। কিন্তু তাতে বিপদটা হলো উল্টো। কুয়োর ভেতর থেকে যে হাতগুলো বেরিয়ে এসে বাসুদেবকে খামচে ধরেছিল, তাদের নখের আঁচড়ে বাসুদেবের শরীর থেকে রক্ত মাংস যেন ছিঁড়ে যেতে লাগল। এই প্রথমবার বাসুদেবের গলায় আমি একটা আর্ত চিৎকার শুনতে পেলাম। আর তারপরেই শুনতে পেলাম বাসুদেব যন্ত্রণায় কান্না ভেজা গলায় চিৎকার করে বলছে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে। এমনভাবে আমি বাঁচতে পারবো না, আমি মরে যাব। ওরা যখন আমায় খেতে চায় তাহলে কুয়োর ভেতরেই আমি লাফিয়ে পড়ব। বাসুদেব মাটি থেকে উঠে কুয়োর ভেতরে লাফিয়ে পড়ার চেষ্টা করছে। তার চোখের মনি প্রায় উল্টে গিয়েছে, মাথাটা অদ্ভুতভাবে সে ঝাঁকাচ্ছে। বুড়ো কিন্তু সেইখানে দাঁড়িয়ে রইল না। সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে কুয়োর ভেতরে উঁকি দিল, আর তারপরে একটা হাত তুলে আমায় ডাকল। আমি পায়ে পায়ে কুয়োর দিকে এগিয়ে গিয়ে নিচে তাকাতেই যা দেখতে পেলাম, তাতে ঠিক সেইখানে দাঁড়িয়ে আমার বুকের রক্ত যেন এক মুহূর্তের মধ্যে হিম হয়ে গেল। কুয়োর জলের ভেতর থেকে পাথরের দেওয়াল বেয়ে
চার হাত পায়ে কারা যেন উপরের দিকে উঠে আসতে শুরু করেছে। না না, কারা নয়, দুটো মূর্তি। তারা দ্রুতভাবে টিকটিকির মতো পাথরের দেওয়াল বেয়ে উপরের দিকে উঠে আসছে। চাঁদের আলো কুয়োর ভেতরে গিয়ে পড়েনি, তবু যেন স্পষ্টভাবে দেখতে পেলাম বাসুদেবের মুখের ভেতরে যেমন অজস্র দাঁতের সারি দেখতে পেয়েছিলাম, ঠিক তেমনই এদের মুখের ভেতরটাও। চোখগুলো এখান থেকে দেখা যায় না, তবুও আমি জানি বাসুদেবের সেই মূর্তির সঙ্গে ওদের কোনো পার্থক্য নেই। বাসুদেব দুটো হাত দিয়ে নিত্যানন্দকে সরিয়ে দিয়ে কুয়োর ভেতরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে। নিত্যানন্দ তাকে বেশ খানিকটা দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। মনে হলো কুয়োর সেই পাথরের দেওয়ালটা থরথর করে কাঁপছে। নিচে থেকে যারা উঠে আসছে তাদের লক্ষ্য যেন আমরাই। বুড়ো হঠাৎ করে কুয়োর পাশ থেকে সরে গেল। তারপর সেই লাঠিটা দিয়ে কুয়োর গায়ে বারবার আঘাত করতে লাগলো। চিৎকার করে বলতে লাগলো, অনেক হয়েছে, অনেক হয়েছে, আর নয়। এই এই চলে যা, তোরা এখান থেকে চলে যা, চলে যা, আর কখনো আসিস না এখানে, যা। নিচের দিক থেকে উঠে আসা সেই মূর্তিগুলোর বীভৎস হাসির শব্দ শুনতে পেলাম। তারা খলখল করে হাসছে। চাঁদটা যেন ঠিক সেই মুহূর্তেই কোথা থেকে একটা মেঘের আড়ালে লুকিয়ে পড়ল। চারপাশটা অন্ধকার হয়ে আসার সঙ্গে সঙ্গে বাসুদেবের মুখে আবার সেই কণ্ঠটা শুনতে পেলাম। আমাকে আটকাবি? তাহলে তোকেও নিয়ে যাব, তোকেও নিয়ে যাব এখানে। আর তারপর আমাদের খিদে মেটাবো, তোদের দুজনকে খেয়ে খিদে মেটাবো। একটা নয়, আজকে দুটোকে খাবো, খাবো। অবাক হয়ে দেখলাম বাসুদেব এক হাতে নিত্যানন্দের গলা চেপে ধরেছে আর তাকে মাটি থেকে প্রায় শূন্যে তুলে ফেলেছে। বাসুদেবের সেই রক্তে ভেজা শরীরটা থেকে আবার কিভাবে যেন গল গল করে জল ঝরতে শুরু করেছে। মনে হলো রক্তের সঙ্গে তার শরীরে তৈরি হওয়া ফুটোগুলো থেকে জল বেরিয়ে আসছে। নিত্যানন্দকে এক হাতে তুলে ধরে সে সেই পাথরের কুয়োর সোজাসুজি ছুঁড়ে দিল। আরেকটু হলে নিত্যানন্দের মাথাটা পাথরের গায়ে লেগে ফেটে চৌচির হয়ে যেত। কিন্তু তার আগেই সেই বুড়োটা কিভাবে যেন ব্যাপারটা বুঝতে পেরে ঝাঁপিয়ে পড়ল কুয়োর সামনে। নিত্যানন্দ এসে পড়ল তার বুকের উপরে। বাসুদেব এবারে সেই বুড়োর দিকে তাকিয়ে বলল, তুই আটকাবি আমাকে? মনে নেই সেবারেও তুই আটকাবার চেষ্টা করেছিলি? তোরা কেউ আটকাতে পারবি না, কেউ আটকাতে পারবি না আমাকে। সরে যা এখান থেকে, সরে যা। আমি বুঝতে পারছিলাম এ যেই হোক না কেন এর ক্ষমতা কিন্তু নেহাতি কম নয়। আর আসল কথা তো শুনতে পেয়েছিলাম অনেক পরে। তখন আমি কি করব ভাবতে পারছিলাম না, তাই মনে মনে কাল ভৈরবকে স্মরণ করতে লাগলাম। চরম বিপদের মুহূর্তে যখন আমার সমস্ত ক্ষমতা ব্যর্থ হয়েছে, এমন সময় একমাত্র কাল ভৈরবই বারবার আমাকে সাহায্য করেছে। আমি সেই অবস্থাতেই মাটির উপরে হাঁটু মুড়ে বসে পড়লাম। কাল ভৈরবকে মনে মনে স্মরণ করতে লাগলাম। কায় ও মনোবাক্যে একনিষ্ঠ চিত্তে তাকে ডাকতে লাগলাম, হে কাল ভৈরব, হে কাল ভৈরব, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। বাসুদেবকে বাঁচানোর জন্য আমি এইখানে এসেছি। বাসুদেবের যদি কিছু হয়ে যায় তাহলে আমি যে হেরে যাব। যে তন্ত্রশক্তি মানুষের হিতের কাজে লাগাবার জন্য চর্চা করেছি এতদিন, সেই তন্ত্রশক্তি যদি হিতের কাজে লাগাতেই না পারি তাহলে কি হবে? ততক্ষণে সেই কুয়োর ভেতর থেকে দুটো মূর্তি বাইরে বেরিয়ে এসেছে। আর হঠাৎ করে দেখতে পেলাম বাসুদেবের শরীরটা এক ঝটকায় পেছনের দিকে সরে গেল, আর তার মুখের ভেতর থেকে এক ঝটকায় যেন বাইরে বেরিয়ে এলো সেই কালো একটা মূর্তি। সেই তিনটে মূর্তির পুরো শরীর যেন জলে চকচকে, কালিগোলা জলে যেন টইটুম্বুর তাদের শরীর। পুরো শরীরটায় জল ছাড়া আর কিছুই ভালোভাবে দেখা যায় না। ওরা তিনজন একসাথে সেই কুয়োর পাথরের দেওয়ালটা ধরে দুহাতে ঝাঁকাতে শুরু করল। মনে হলো যেন সেই কুয়োর পাথরগুলো এক্ষুনি উপরের দিকে উঠে আসবে। বাসুদেব জ্ঞান হারিয়ে ফেলেছে এদিকে। নিত্যানন্দ ছিটকে গিয়ে পড়ল, আর সেই পায়ের ব্যথা লাগা জায়গাটায় আবার ব্যথা লেগেছে। সেই বুড়োও আর সামলাতে পারেনি নিত্যানন্দের ধাক্কা। মাটির উপরে যেখানে পড়েছিল সেইখানে পড়েই গোঙাতে গোঙাতে বলে চলেছে, আজকে এই সবটা ঠিক করতে হবে, আজকেই সব শেষ করতে হবে সাধু বাবা। আজকেই হলো সেই ক্ষণ। আজকে ওরা তিনজনে একসঙ্গে আসবে আমি জানতাম। তার জন্যই তো আমি এত কিছু করেছি। আজকে তোমাকে আমাদের বাঁচাতে হবে।
সেই কালো তিনটে মূর্তি যেন এক পা করে তিনজনের দিকে এগোতে লাগলো। তাদের হাতের লম্বা লম্বা নখ, চোখের সেই কালো দৃষ্টি দেখে বুঝতে পারলাম একবার ওদের হাতে পড়লে আমাদের তিনজনের নিস্তার নেই। নরকের সেই খিদে ওরা তিনজনের রক্ত মাংস মজ্জা খেয়েই মেটাবে। তাদের মুখ থেকে বেরিয়ে আসা অদ্ভুত লম্বা একটা জিভ চোখে পড়ল। প্রায় 1 হাত লম্বা সেই কালো তীক্ষ্ণ অজস্র দাঁতের ভেতর থেকে সাপের মতো কিলবিল করে বারবার বাইরে বেরিয়ে আসছে। বুঝতে পারছি আর কিচ্ছুই করা যাবে না, এই হলো শেষবার। বারবার বাড়ির কথা মনে পড়তে লাগলো, মায়ের কথা মনে পড়তে লাগলো। চোখের সামনেটা যেন ঝাপসা হয়ে যেতে লাগলো। ঠিক তখনই মনে হলো কোথা থেকে যেন একটা ধুলোর ঝড় আমাদের চারপাশে কুণ্ডুলি পাকিয়ে উড়তে শুরু করলো। সেই কালো তিনটে মূর্তি আমাদের দিকে যাওয়া থামিয়ে যেন আকাশের দিকে তাকিয়ে কি একটা দেখতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তে আমার কানে যে শব্দটা ভেসে এলো তাতে আমার মুখে হাসি ফুটল। তোরা বিশ্বাস করবি না, এমন অবস্থার মধ্যে পড়ে চোখের কোণেও সামান্য আমার জল এসেছিল। কিন্তু সেই মুহূর্তে বুঝতে পারলাম পেছনের দিকের বাগানের ভেতর থেকে একটা শব্দ ধীরে ধীরে এদিকে এগিয়ে আসছে। যেন একটা শুয়োরের ঘুঁত ঘুঁত শব্দ আমি শুনতে পেলাম। ঝাপসা চোখে সামনে তাকিয়ে দেখি নিত্যানন্দ, বাসুদেব, এমনকি সেই বুড়ো, তিনজনেই যেন মাটির উপরে পড়ে জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম করেছে। তাদের হাত পা নড়ছে বটে, কিন্তু উঠে দাঁড়াতে পারছে না। কালো মূর্তিগুলো থমকে গিয়েছিল। এমন সময় তারা আমার ঠিক পেছনের দিকে তাকালো। তারপরেই যেন একসঙ্গে সকলেই চিৎকার করে উঠল, কিন্তু ওদের মুখে কোনো কথা নেই। বুঝতে পারলাম বাসুদেবের শরীর ধারণ করেছিল বলেই ওরা এমনভাবে কথা বলতে পারত। আর ঠিক তখনই মনে হলো আমার পেছনে যেন কে এসে দাঁড়িয়েছে। আর আমার ঝাপসা চোখের দুপাশ থেকে দেখলাম সেই ছোট ছোট শুয়োরের দল ঘুঁত ঘুঁত শব্দ করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আমি টাল সামলাতে না পেরে মাটির উপরে হুমড়ি খেয়ে পড়লাম। কোনো রকমে মুখটা তুলে দেখতে পেলাম কালো অন্ধকারের মতো একটা ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে। যেন তার উপস্থিতি আমার গোটা শরীরকে শান্ত করে দিচ্ছিল। কিন্তু তারপরে আমার আর কিচ্ছু মনে নেই। এমন ভীষণ অবস্থার মধ্যে আর যে কি হয়েছিল সেটা আমি জানি না। যখন চোখ খুললাম তখন দেখি কুয়োর চারপাশে পড়ে রয়েছি আমরা। আমার হাতের কাছটা কেটে গিয়েছিল। সেই কুয়োর পাথরের দেওয়াল ধরে যখন সামনের দিকে দেখার চেষ্টা করেছিলাম তখন পাথরের খাঁজের কাছে আমার হাতটা কেটে যায়। আর সেই দিকে তাকিয়ে দেখলাম কাটার সামান্য একটা দাগ থাকলেও ব্যথা, যন্ত্রণা, রক্ত সেসব কোনো কিছুই নেই। তাড়াতাড়ি উঠে এগিয়ে দেখলাম বাসুদেব আর নিত্যানন্দ দুজনেই বেঁচে আছে। তাদের শ্বাস চলছে। কিন্তু বুড়োর দিকে এগোতেই যে দৃশ্যটা চোখে পড়ল তাতে আর আমি নিজেকে সামলাতে পারলাম না। বুড়োর মুখের ভেতর থেকে বেরিয়ে এসেছে রক্ত। তাড়াতাড়ি বুড়োকে টেনে তোলার চেষ্টা করতে লাগলাম। তার চোখ খোলার জন্য জল নিয়ে তার মুখে ঝাপটা দিলাম। বাকি দুজনকেও ডেকে তুললাম। বাসুদেব আর নিত্যানন্দ প্রচণ্ড যন্ত্রণা নিয়েও মাটির উপরে উঠে বসেছে। বুড়ো বলল, আমায় নিয়ে ব্যস্ত হবে না সাধু বাবা, আমার শেষ সময় এসেছে। যেদিন ওরা ওখান থেকে উৎখাত হতো সেই দিনই আমার এখান থেকে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু কিন্তু কিছুই তো বুঝতে পারলাম না এখানে কি হয়েছে। এরপরে বুড়ো জড়ানো স্বরে যা বলল তার অর্থ দাঁড়ায় এই রকম। এই বাড়িটা আসলে জগমোহনের নিজের ছিল না। এর আগে এই বাড়ি ছিল অন্য একজনের। সে ডাকিনী বিদ্যার চর্চা করত এই নিম গাছের কাছে বসে। আর ওই কুঁয়ো তৈরি করেছিল বলি দেওয়ার জন্য। বলি দিয়ে বলির রক্ত কুঁয়োর মধ্যে ফেলে সে সেখান থেকে ডেকে আনত জংখাকে। জংখা কাকে বলে তা আমি জানি না। আসলে ডাকিনী যোগিনী এই সব কিছু শক্তির অনেক অনুচর থাকে। তারা তাদের সঙ্গে নানা স্থানে যাতায়াত করে। ডাকিনী যোগিনী আসলে এক ধরনের উপদেবী, সেটা তো তোরা ভালো করেই জানিস। এদের চেহারা ভয়ঙ্কর, তা দেখলে সহ্য করা যায় না। এদের সাধনা করতে গেলে তার আগে এদের অনুচরদের সাধনা করে তুষ্ট করতে হয়। এই তিনজন জংখাকে তুষ্ট করেছিল সেই লোকটি, কিন্তু কোনোভাবেই তাদের দিয়ে ডাকিনীদের ডেকে আনার আগেই সে মারা যায়।
এবং ওই জংখা 3 জন মন্ত্র বলে সাধনার জন্য বন্দী হয়ে যায় সেই কুয়োর মধ্যে। এরপর থেকেই তারা এই বাড়িতে থাকা মানুষদের একটু একটু করে মেরে ফেলত, তাদের শরীর থেকে সব রক্ত শুষে নিত। এখান থেকে তারা রাতে কোথাও যেতে পারত না, এমন সব কথাই বুড়ো বলেছিল। কিন্তু বুড়োর সঙ্গে সেই জংখার কি সম্পর্ক ছিল এবং সে এত কিছু জানতো কি করে, সেই কথা কিন্তু আমি জানি না। মনে হয় এই বাড়ির সেই লোকটির সঙ্গে বুড়োর কোনো যোগাযোগ ছিল। হতে পারে সে এই বাড়ির চাকর ছিল, কিংবা অন্য কোনোভাবে সেই তন্ত্রের মাধ্যমে কোনোভাবে বুড়ো প্রভাবিত হয়েছিল। তাই ওদের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বুড়োও মারা পড়ে। সেই দিনই গরুর গাড়ির ব্যবস্থা করে কোনোভাবে সেইখান থেকে বাসুদেব আর নিত্যানন্দকে নিয়ে ফিরেছিলাম। সব শুনে হরিকান্ত মাথায় হাত দিয়ে বসে পড়েছিল। সঙ্গে করে আপনি যদি না যেতেন তাহলে কি যে হতো সাধু বাবা, আমি তো সেই কথা ভেবেই ভয় পাচ্ছি। আমার ছেলেটার এমন অবস্থা হয়েছে, বা বাসুদেবেরও এমন অবস্থা হয়েছে। বাসুদেবকে আমি জানেন কখনো নিজের ছেলের থেকে কম কিছু ভাবিনি। এবার থেকে ওকে এই বাড়িতেই রাখবো, এ বাড়ি থেকে ওকে সম্পূর্ণ সুস্থ করে তোলা হবে। তারপর কি হলো স্যার? বেশ কয়েকদিন সেই বসন্তপুরে ছিলাম। কবিরাজ দেখিয়ে বাসুদেবকে সুস্থ করা হয়েছিল। সেই সমস্ত রাতের কথা মনে পড়লে সে ভীষণ ভয় পেয়ে যেত। খানিকটা সুস্থ হয়ে বাসুদেব বলেছিল, প্রথম দিনে ওদের আমি দেখে ভয় পেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে এমনভাবে ওরা আমায় এইখানে আটকে রাখবে। আমি চলে আসতে চাইতাম। একবার সন্ধেবেলা সেখান থেকে বেরিয়ে প্রায় চলেই এসেছিলাম অনেকটা পর্যন্ত, কিন্তু ওরা আবার আমায় টেনে নিয়ে গিয়েছিল। ওই সময় আমার কোনো কিছুই মনে থাকতো না। নিত্যানন্দের যে এমন অবস্থা আমি করেছি তা আমি নিজেও জানি না। ওসব নিয়ে আমি কিছু ভাবি না, তবে ওই বাড়িতে তোর আর যাওয়া চলবে না। এমনকি কুয়োটাকে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে সেই ব্যবস্থাও করতে হবে। হ্যাঁ, ওদের সমস্ত কথা শুনে আমি ম্লান হেসে বলেছিলাম, ওই বুড়ো আসলে খারাপ কেউ ছিল বলে তো মনে হয় না। সে আসলে তোমাকে রক্ষা করার চেষ্টাই করেছিল কুয়ো থেকে। হয়তো অন্য কোনো কারণে সে তোমায় ডেকে নিয়ে গিয়েছিল ওই বাড়িতে। হয়তো সে জানতো যে তুমি যাওয়ার পরেই ওই বাড়িতে ওই জংখাদের বাঁধন কেটে যাবে, তারা সেখান থেকে চলে যাবে অন্য কোথাও। সেখান থেকে চলে আসার পর আর ওদের কোনো খবর আমি রাখিনি। আজ নিত্যানন্দ বলেছিল যে ওই ঘটনার পর প্রায় বছরখানেকের মধ্যে বাসুদেব মারা গিয়েছিল। কিভাবে যেন সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তার নিজেরই ঘরে। অথচ নিত্যানন্দ কিন্তু তার মধ্যে এমন কিছুই দেখেনি যে সে আত্মহত্যা করতে পারে। তবে অপশক্তি যে ঠিক কি করতে পারে সে ধারণা তোরা কেন? আমি নিজেও আজ পর্যন্ত ভালোভাবে বুঝে উঠতে পারিনি। ডাকিনী তন্ত্রে ডাকিনীরা আসার আগে তুষ্ট করতে হয় জংখাদের। এরা তাদেরই অনুজন। সেই জংখা তারাও নেহাত কম ভয়ঙ্কর নয়, বুঝতে পারলি? কাল ভৈরব না এলে সেদিন সেইখান থেকে আর বেঁচে ফেরা আমাদের পক্ষে খুব একটা সহজ হতো না। বৃষ্টি কমে গিয়েছিল বলে ওরা বেরিয়ে পড়ল। আজ কিন্তু কেউ কোনো কথা বলল না। এমন ভয়ঙ্কর ঘটনার কথা আগে ওরা বোধহয় শোনেনি। চুপচাপ ওরা 3 জন হাঁটতে লাগলো চন্দ্রপুরের বড় রাস্তার দিকে। শুনছিলেন তন্ত্রসাধক শিবনাথের গল্প বৈষ্ণবপুরের জংখাকুয়ো। তন্ত্রসাধক শিবনাথের চরিত্রে অমিত, বিভিন্ন চরিত্রে স্বয়ং, সৌম্যজিৎ, জ্যোতির্ময়, প্রণীত, সৌর, ঋতম এবং নিলয়। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগছে, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।